ওকে, সো আজকে আসলে যে বিষয়টার জন্য একটু সবাইকে ডাকানো সেটা হচ্ছে কি, যারা অক্টোবরে পরীক্ষা দিয়েছিল আমার সেই পার্ট 1, ইনশাল্লাহ অনেকেই পাশ করছে, আবার অনেকে হয়তো ভালো করতে পারে নাই। তো যারা পাশ করছে তারা তো অবশ্যই লাকি, এবং তাদের যে কষ্টটা ছিল আসলে প্রিপারেশন নিতে গিয়ে, সেই কষ্টের একটা প্রতিদান পাইছে আর কি, যেটা বলা যায়। এবং আমি যখন MRC পার্ট 1 পাশ করি, তখন আমার ক্ষেত্রে যে আসলে এত একটা কষ্টের পরে এমন একটা ইন্টারন্যাশনাল ডিগ্রি, রয়্যাল কলেজের একটা ডিগ্রি বা রয়্যাল কলেজে একটা এন্ট্রি জয়েন করা, এটা কি আনন্দের! এটা আসলে মানে যারা পাশ করছে হয়তো তারা বলতে পারবে। তো এই যে একটা আনন্দ বা একটা শক্তি, আমি রয়্যাল কলেজের একজন মেম্বার হব, হ্যাঁ, এটা একটা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড একটা ডিগ্রি। এবং এটার যে মানে মনের মধ্যে একটা শক্তি কাজ করে, ইনভিজিবল। এই শক্তিটাই আপনাকে মানে প্রিপারেশন নিতে হেল্প করবে সবচেয়ে বেশি আর কি। কারণ হচ্ছে এটা অনেক একটা বাস্ট প্রিপারেশন, যেটা বলা যায় মেডিসিনের আপনার, আমরা যারা FCPS পার্ট 1 পরীক্ষা দিছি এবং যারা MRC পার্ট 1 পরীক্ষা দিছি, তারা হয়তো তুলনা করতে পারবো যে আসলে দুইটা পরীক্ষার মধ্যে নলেজের যে ডেপথনেস যদি আমরা চিন্তা করি, যে এটা MRC পার্ট 1 দেওয়ার পরে আপনার পুরা চোখ নাক কান সবকিছু খুলে যাবে, মানে মেডিসিন রিলেটেড যে বিষয়গুলো আপনার জানা দরকার, বা একটা ডিজিজ রিলেটেড কোন পয়েন্টগুলো জানা দরকার, এত একটা বাস্ট সিলেবাসকে আপনি মানে একদম গ্রিপের মধ্যে নিতে হবে। এবং এটা এমন ভাবে নিতে হবে যে সাইড টু সাইড, মানে স্টেপ টু স্টেপ, যে ফার্স্ট লাইন সেকেন্ড লাইন কোনটা এরকম করে, বা কোন পয়েন্টটা থাকলে ডায়াগনোস কি হবে, কোন সিমটমটা দেখলে ডায়াগনোস করতে হবে। হুম। তো এই বিষয়গুলো মানে রপ্ত করাটা আসলে অনেক কষ্টের। এবং যারা এটা করতে পেরেছে তারাই হয়তো এই সফলতাটা পেয়েছে। আর যারা হয়তো সফলতা পায় নাই, হয়তো মানে তাদের লাক ব্যবহার করে নাই, এটা হচ্ছে সবচেয়ে বড় ইস্যু। 2 নম্বর ইস্যু হতে পারে আমার প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে হয়তো আমার কিছু স্ট্র্যাটেজিক্যাল কিছুটা মিস পয়েন্ট আছে, অথবা আমি গুছাইতে পারি নাই প্রিপারেশনটা, সেটা একটা বিষয় থাকতে পারে। তো আমাদের টার্গেট হচ্ছে, যেহেতু এটা অনেক টাকার পরীক্ষা, প্রায় 1 লাখ টাকা পরীক্ষা, এবং একবার পরীক্ষা যদি আসলে খারাপ হয় পরীক্ষাটা, তাহলে আরেকবার পরীক্ষা দেওয়ার মন মানসিকতা আমাদের থাকবে না। এই জন্য পার্ট 1 পরীক্ষাটা আমি যেটা বলি, যে একটু একটু টাইম নিয়ে, অ্যাটলিস্ট 6 মান্থ, 6 মাস টাইম নিয়ে দেওয়াটা ভালো। এরপরে যদি আপনি আরো 2 মাস 3 মাস বাড়াতে চান, বাড়ান, কোনো ক্ষতি নাই। কিন্তু পার্ট 2 পরীক্ষাটা মানে যতটা মানে কমফোর্টেবল টাইম বলতে কি 6 মাস বা এর মধ্যে দিয়ে দেওয়াটা বেস্ট আর কি। 6 বা 7 মাস, অর্থাৎ নেক্সট ডাইট আপনার কমফোর্টেবল যেটা পড়ে সে তার মধ্যে দিয়ে দেওয়াটাই বেস্ট। তো এই জন্য পার্ট 1 পরীক্ষাটা একবার খারাপ হয়ে গেলে আরেকবার দিতে ইচ্ছা করবে না। এটা হচ্ছে একটা কথা। আর এটা এতটাই স্ট্রেসফুল একটা এক্সাম, দুইটা পরীক্ষা থেকে 3 3 6 ঘন্টা। সো তার সাথে আরো দেখা যায় 4 4 ঘন্টা আপনার চলে যাবে, মানে 10 ঘন্টার একটা আপনার প্যারা ওই দিনের জন্য আপনাকে নিতে হবে। তো এরকম একটা স্ট্রেসফুল পরীক্ষা যখন খারাপ হয়ে যাবে, তখন আসলে নিজের কাছে খুব ডিপ্রেশন কাজ করবে, এবং মনে হবে যে না, আমার দ্বারা আর কিছু সম্ভব না। তো আমরা আমরা এমন ভাবে আসলে প্রিপারেশনটা নিব যেন আমাদের পাসটা স্মুথলি হয়ে যায় আর কি। আমার যে একবারে মানে 1000 মার্কের মধ্যে 1000 মার্কই পাইতে হবে এরকম না। আমি আলহামদুলিল্লাহ মানে পাস করতে পারলে হয়েছে আমার, ঠিক আছে, দ্যাটস দ্য এনাফ। তো আমাদের চেষ্টা থাকবে তো হাইয়েস্ট মার্কই না, আর পাস করাটাই হচ্ছে আমাদের আসলে মূল টার্গেট থাকবে আর কি। হ্যাঁ, তো কিভাবে পাস করতে হবে, এবং আমি আমার কোর্সে কিভাবে পড়ে, আমরা যারা আজকে মিলি 2 4 জন তো আছে আমাদের লাইভের সাথে, যারা হচ্ছে অক্টোবরে হচ্ছে পরীক্ষা দিছিল, পার্ট 1 পাস করছে, তাদের কথাগুলো হচ্ছে মেইনলি আমরা শুনবো। তবে আমি যেভাবে আমার কোর্সে পড়ে, জাস্ট আমি একটু আমার সাইডটা একটু শেয়ার করব মেইনলি। সেটা হচ্ছে গিয়া, যেমন আমার ক্ষেত্রে আমি যেটা বলি সব সময়, যে প্রথমে আপনি স্টাডি ম্যাটেরিয়াল কি থাকবে, স্টাডি ম্যাটেরিয়ালের মধ্যে খুব বেশি আপনি নিবেন না, তার মধ্যে একটা থিওরি বুক নিবেন। হ্যাঁ, থিওরি বই, সেটা আপনি খালেদের মাগরাবি নিতে পারেন, আপনি নোটস নিতে পারেন, অথবা আপনি পাস মেডিসিনের থিওরি আছে, হ্যাঁ, সেই থিওরিটা পড়লেও আপনার হবে। যে কোনো একটা জায়গা থেকে আপনার থিওরিটাকে পড়তে হবে। তবে ইজি বা স্মুথ হচ্ছে মাগরাবি আর পাস মেডিসিন। অ্যারাউন্ড 95%-এর বেশি ইনফরমেশন হচ্ছে সেম, ঠিক আছে। একটু মাগরাবিটা একটু কারেক্টেড করে নিতে হয়, সো আমি একটু কারেকশন করে হচ্ছে পড়াই আর কি। আর নোটসটা অনেক বড়, একটু মানে পড়তে পারলে খুবই ভালো আসলে। অনেক বড় বই তো পড়তে গেলে একটু মানে গ্রিপে আনাটা একটু টাফ হয়ে যায়। যারা খুব পড়ুয়া সময় ভালো আছে, তাদের ক্ষেত্রে নোটস পড়লে কোনো সমস্যা নাই। তাহলে প্রথম আমাকে একটা রাখতে হবে থিওরি বই। কেন থিওরি বইটা আমার দরকার? কারণ এই থিওরি প্রিপারেশনটা পার্ট 1 এবং পার্ট 2 দুইটার ক্ষেত্রে আমার কাজে লাগবে, ঠিক আছে। পার্ট 1 এর পার্ট 2 দুইটাতে কিন্তু থিওরি সেম জিনিসটা আমার কাজে লাগবে। এই জন্য একটা কনস্ট্যান্ট বুক করতে হবে
থিওরি বুক, সেটা হচ্ছে যেন আমি পার্ট ওয়ান যেটা পড়বো পার্ট টু তে যেন আমি সেটা পড়তে পারি। যারা খালেদ মাগরাবি পড়ছেন পার্ট ওয়ানে, তারা পার্ট টুর জন্য এই খালেদ মাগরাবিটাই পড়বেন। আর সাথে আমি যেটা করতাম সেটা হচ্ছে পাঁচ টেস্ট কোশ্চেন ব্যাংক, পাঁচ মেডিসিন কোশ্চেন ব্যাংক, দুইটা কোশ্চেন ব্যাংক পড়াতাম। অনেকে বলেন যে একটা কোশ্চেন ব্যাংক পড়ে পাস করছি, করতে পারেন। সেক্ষেত্রে তো আপনার নলেজ, আপনি তো কোনো একটা এফসিপিএস পার্টন করা আছে, অথবা রেসিডেন্সি ফেজে বা ফেজ বি করছেন, অথবা এফসিপিএস এমডি কোনো একটা পাস করে গেছেন, সেই ক্ষেত্রে আপনার একটা পড়লেও কিন্তু হয়ে যায়, যেহেতু আপনার মানে বেসিক থেকে ইনফরমেশন থেকে শুরু করে নলেজ থেকে শুরু করে অনেক কিছু আপনার জানা হয়ে যায়। তবে আমি বলবো যে আমরা যেহেতু মেডিসিন, আমাদের ইনফরমেশন জানতে হবে, আমাদের ডিজিজের থিওরি মানে ডিজিজের মূল ইনফরমেশন গুলো কি সেগুলো আমাকে মাথায় নিতে হবে। সেই জন্য আমি বলবো আমরা হচ্ছে দুইটা কোশ্চেন ব্যাংকে আমরা পড়বো, কোনোটাই হচ্ছে আমরা বাদ দিব না। আর পরীক্ষার আগে 1.5 মাস আগে থেকে পাস্ট পেপার তথা বিগত বছর যে কোশ্চেন গুলো আছে, লাস্ট 5 ইয়ার্স এর কোশ্চেন লিস্ট বা রিকল কোশ্চেন যেটা কোশ্চেন ব্যাংক পাওয়া যায়, সেই কোশ্চেন ব্যাংকটা পড়া। সো এইগুলোর মধ্যে যদি আপনি থাকেন, এর বেশি আপনার ম্যাটেরিয়ালস দরকার নাই প্রিপারেশনের জন্য। এগুলোর মধ্যে থাকলে ইনশাল্লাহ আপনার প্রিপারেশনটা একদম গোছানো হয়ে যাবে। তো এর বাইরে আসলে আর কিচ্ছু দরকার নেই। এখন আপনি ডেভিডসন পড়তে পারেন, আপনি অক্সফোর্ড হ্যান্ডবুক আছে একটা, পড়তে পারেন। মানে অনেক বই আছে, অন এক্সাম একটা কোশ্চেন ব্যাংক আছে। মানে এত ম্যাটেরিয়ালস যখন আপনি করে ফেলবেন, তখন পরীক্ষার আগে আসলে রিভিশন দেওয়াটা কঠিন হয়ে যায়। এই জন্য আমি অলওয়েজ এইটুকু স্ট্র্যাটেজি নিয়ে আমি হচ্ছে আগাই। এবং এটার একটা আউটকাম আমি যেটা দেখলাম যে আমার স্পেশালি প্রতিটা ডায়েটে যারা ক্যান্ডিডেট আছেন, সবার মধ্যে দেখলাম যে পাস রেট কিন্তু অনেক বেশি, অনেক ভালো। এবং আমি এর বাইরে কোনো কোনো কন্টেন্ট কিন্তু আমি পড়াই না। আমি এবং স্মুথলি যেটা করি, একই সাথে তিনটা বই আমি পড়াই থিওরি, মানে খালেদার মাগরাবি, পাঁচ টেস্ট পাঁচ মেডিসিন। অনেকে যেটা করে যে থিওরির সাথে শুধু একটা কোশ্চেন ব্যাংক করে, পাঁচ টেস্ট অথবা পাঁচ মেডিসিন, আরেকটা কোশ্চেন ব্যাংক রাইখাতে আবার পড়তে পরে পড়বে। এখন আপনি একটা কোশ্চেন ব্যাংক পড়তে আপনার 6 মাস লাগবে, পরে আরেকটা কোশ্চেন ব্যাংক যদি পড়েন, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে আপনার আরো 6 মাস লাগবে, মানে 1 বছর আপনি কিন্তু পিছিয়ে গেলেন। এই জন্য সিমালটিনিয়াসলি পাঁচ টেস্ট পাঁচ মেডিসিন একই সাথে পড়বেন। আপনি বলতে পারেন যে আপনার লুট নিতে পারবেন না, আপনার সময় হবে না, ভাই লুট নেওয়া না নেওয়া এটা না, আপনার পাস করতে হবে। আপনি যদি মনে করেন যে আমি লুট নিতে পারবো না, এগুলো পড়তে পারবো না, তাহলে আমি বলবো যে পরীক্ষাতে অ্যাটেন্ড করার দরকার নাই। কারণ 1 লাখ টাকা নষ্ট করার দরকার নাই, মানসিকভাবে একটা ডিপ্রেশন মোডেও যাওয়ার দরকার নাই, একটা ফিজিক্যাল মেন্টাল মানে পরিশ্রম করার দরকার নেই। আপনি যখন পড়া শুরু করবেন, নিজে নিজে পড়েন, অথবা কোনো একটা কোচিং এ পড়েন, কোনো ভাইয়ের কাছে পড়েন, অথবা আমার কাছে পড়েন, যেখানে পড়েন তিনটা একসাথে শুরু করবেন, তাহলে আপনার প্রিপারেশনটা তিনটা একসাথে পড়লে উইদিন 4 মান্থে টোটাল প্রিপারেশনটা আপনার একবার পড়া হয়ে যাবে। বাকি 2 মাস আপনি রিভিশনের মধ্যে রাখা আপনি পড়বেন। লাস্টে ওই যে বাকি 2 মাসের মধ্যে রিকল কোশ্চেন ব্যাংক আর থিওরিটা পড়বেন, তখন আর পাঁচ টেস্ট পাঁচ মেডিসিন পড়ার দরকার নেই। সো এই স্ট্র্যাটেজিতে আগালে ইনশাল্লাহ একটা ভালো আউটপুট আসবে। তো এছাড়া আমাদের যারা আমাদের মানে স্পেশাল অক্টোবরে যারা পরীক্ষা দিছিল, তারা মানে কিভাবে পড়ছিল, আমরা তাদের বিষয়গুলো একটু শুনবো, তাদের বিষয়গুলো জানবো, যেন আমাদের যারা হচ্ছে আপকামিং আমরা যারা এক্সাম দিব আর কি, তারা যেন আমাদের মানে বিষয়গুলো যেন মানে ধরতে পারে এবং ওই অনুসারে যেন আগাইতে পারি, যেন আমাদের প্রিপারেশন নেওয়াটা খুব সহজ হয়ে যায় আর কি। হ্যাঁ, মারুফ, আমাকে শুনতে পাচ্ছো? আচ্ছা, এমদাদ ভাই। হুম, জি ভাই শুনতে পাচ্ছি। ওকে মারুফ, ঠিক আছে, ওকে। আচ্ছা, মারুফ হচ্ছে আসলে আমার মেডিকেলেরই, আমি আমার এক বেচ জাস্ট জুনিয়র। তো সে হচ্ছে গত কিছুদিন আগে এফসিপিএস জি পার্ট ভাই। ওয়ান পাস করছে মেডিসিনে, এবং এমআরসিপি পার্ট ওয়ান পাস করলে এই অক্টোবর ডায়েটে। হ্যাঁ, সো আমরা একটু মারুফের প্রিপারেশনটা আসলে কিভাবে নিয়েছিল একটু শুনবো, অথবা মারুফ তোমার পার্সোনাল ওয়ে থেকে, যারা আমাদের এখানে অনেকেই জয়েন করছে, প্রায় 34 মানে পার্সেন্ট, 35%। তো তুমি একটু বলবে, এবং ক্লাসটা রেকর্ডেড থাকবে, পরে গ্রুপে দিয়ে দিব, যারা অ্যাটেন্ড করতে পারে তারা পরবর্তীতে দেখবে আর কি। হ্যাঁ মারুফ, একটু বলো তোমার ওইটা। জি ভাই, ধন্যবাদ। প্রথমেই আপনাকে মানে ধন্যবাদ দিতে চাই, এই যে মানে খুব ভালো আপনি ক্লাস টাস নিয়েছেন। আপনাকে তো হচ্ছে মানে আগে আর থেকে একটু জুড়ে চিনি। বলতে হবে, হ্যাঁ। আচ্ছা, জি ভাই। উম, প্রথমে হচ্ছে ক্লাস ওই যে আপনার মাগরিবি যে ব্যাচটা ছিল, ওটাতে ক্লাসগুলো খুব ভালো নিয়েছেন। ক্লাসগুলো ওইভাবেই করতাম। যে আমি আমার পার্সোনাল যেভাবে মানে প্রিপারেশন নিতাম সেভাবেই বলি, যে আপনি যে ক্লাসটা নিতেন, হুম, সেই ক্লাসটা নেওয়ার পরে তারপরে হচ্ছে আপনার ওটা ভালোভাবে নিজে পড়তাম। নিজে পড়ার পরে হচ্ছে আমি
একটা কাজ করতাম হচ্ছে মাগরিবি শেষ হওয়ার পরে একদম ফুললি ভালোভাবে মাগরিবিটা পড়তাম ক্লাস শেষ করার পরে, তারপরে হচ্ছে যে পাস টেস্ট, পাস টেস্ট শেষ করে তারপরে এই এক্সাম দিতাম। হ্যাঁ। আর এই একদম মাগরিবি শেষ হওয়ার পরে আমি আরেকটা কাজ করছিলাম, যে কিছু বাকি যে ইনফরমেশন গুলো ছিল সেগুলো হচ্ছে যে কিছু নোটস এন্ড নোটস থেকে বাকি কিছু হুম ইনফরমেশন, মানে এগুলা খুব বেশি না, অল্প কিছু কিছু ইনফরমেশন এগুলা নিয়েছিলাম আর কি। হুম। হুম। তারপরে এক্সাম গুলো আপনার বেঁচে দিতাম এভাবে আর কি। প্রিপারেশন গুলো আস্তে আস্তে মানে সবগুলো কমপ্লিট করি। জি ভাই। গুড। আচ্ছা, কোনো সাজেশন আছে কি তোমার, যারা এখানে নতুন যারা আছে তাদের প্রতি? হুম। একটা সাজেশন হচ্ছে এটা আমার নিজস্ব, এটা আমি একদম হ্যাঁ। আগে থেকেই করতাম। যে মানে একদম মেডিকেল কোচিং থেকেই। হ্যাঁ। যে এটা আমার আগে থেকে অভ্যাস, যে ইনফরমেশন গুলো মনে থাকে না হুম সেগুলো আলাদা করে মানে লিখে রাখতাম। আলাদা একটা খাতা ছিল আমার। সেই মানে একটু পর পর কিংবা হচ্ছে যে কোনো পড়া শুরু করার আগে বেশি না অল্প কিছু ইনফরমেশন এগুলো বারবার দেখতাম, তারপরে হয়তো কি এটা মানে মুখস্থ হয়ে যেত। মানে যে ইনফরমেশন গুলো যে মানে বই পড়ার পরে মনেই থাকে না, মনেই থাকে না, অল্প একটু করে হুম। একটা খাতার মধ্যে লিখে রাখতাম। হ্যাঁ। গুড। এবার দেখা যেত যে পরে মানে একদম মাগরিবিটা একদম মানে ভালোভাবে মুখস্থ হয়ে যায় আর কি। ওকে, ফাইন। হুম। ওকে। আচ্ছা, তুমি তো ওই যে এমআরসিপি দেওয়া প্রিপারেশন, এমআরসিপি আর এফসিপিএস কিভাবে প্রিপারেশন নিয়েছো একটু বলো না, যেহেতু ইদানিং পাস করছে আমার এফসিপিএস পার্ট 1 প্লাস এমআরসিপি পার্ট 1। আহ, সত্যি কথা বলতে ভাই, আমি হচ্ছে ওই এফসিপিএস এর জন্য আলাদা কোনো প্রিপারেশনই নেই নাই, আচ্ছা। একদমই না। হুম। মানে এটা হচ্ছে আমি আলাদাভাবে কোনো বই পড়ি নাই। আমি জুলাই এফসিপিএস, জানুয়ারিতে দিন মানে এফসিপিএস এ অ্যাটেন্ড করি, কিন্তু ওখানে হচ্ছে আহ একদম মানে 208 পাই। হুম। হ্যাঁ। মানে একদম ওই আপনার এমআরসিপি প্রিপারেশন নিয়ে আর কি। হ্যাঁ। আচ্ছা। তারপরে হচ্ছে জুলাই প্রিপারেশন আপনার এই সেম একই। জুলাই যখন পরীক্ষা দিই আর কোনো বই কিছুই পড়ি নাই। এমআরসিপি যা যা ছিল যে মাইক্রোবি পড়ি, তারপরে যে পাস টেস্ট যা আছে এগুলোই পড়ি, তারপরে এগুলো নিয়ে মানে হয়ে যায় আল্লাহর মতে। তাছাড়া এক্সট্রা মানে ডেভিডসন ওইরকম কিছুই পড়ি নাই। আচ্ছা। আসলে ওইরকম পড়ার কোনো মানে সময়ই হয় নাই। হুম। আলাদা একটা কিছু ওই যে ডেভিডসনের হালকা একটা মানে শর্ট নোটবুক ছিল, হ্যাঁ। ওটা কিছু কিছু দেখি আর কি, যে মানে এমসিকিউ এর জন্য। খুব বেশি দেখতে পারি নাই, মেনলি হচ্ছে এমআরসিপির যে প্রিপারেশন ওটা দিয়ে আর কি এফসিপিএস আল্লাহর মতে হয়ে যায়। গুড। আচ্ছা, তাহলে ভালো কিছু ইনফরমেশন পাইলাম, সেটা হচ্ছে যে আপনারা অনেকে যদি মাগরাবিটা পড়েন তাহলে নোটস থেকে কিছু বক্স রিলেটেড পয়েন্ট থাকবে, যেটা মারুফের কথা থেকে বুঝতে পারলাম। হ্যাঁ, কিছু বক্স আছে ওইখানে। আমি নোটস জি। বইটা তো হ্যাঁ, কারণ হচ্ছে ওই যে নোটসে হচ্ছে কিছু ইনফরমেশন দেখলাম এবার মানে আমার কাছে মনে হলো একদম ডিরেক্টলি দুই তিনটা ইনফরমেশন মানে কোয়েশ্চেন ডিরেক্ট তুলে দিয়েছে, একদম ডিরেক্ট তুলে দিয়েছে। ওকে, হ্যাঁ। ফাইন। তাহলে ওইটা আপনারা যারা আছেন আর কি, নোটস থেকে কিছু বক্স আছে, এক একটা ডিজে দেখবেন একটা দুইটা করে বক্স থাকে ছোট ছোট। ওই বক্সগুলো একটু আপনারা হ্যান্ড নোট করে ফেলবেন খুব আর কি। বেশি বাকি থাকে না। হুম। হুম, যদি সময় পাওয়া যায় আর কি সেটা পড়তে পারে। হুম। করতে। ইয়েস। আর মানে বই যা আছে ইনফরমেশন সব মানে মাগরিবিতেই আছে, এক্সট্রা কিছু ওইরকম নাই। বা পাঁচ টেস্ট একটু ভালো করে পড়ে নিলে হুম সেই হুম। মানে এক্সাম স্কিলটা আর একটু ভালো করে ডেভেলপ হয় আর কি। গ্রেট, হ্যাঁ। রাইট। আর কিছু বলবো ভাইয়া? উম, আর কিছু আর কি মানে বারবার রিভিশন দেওয়া লাগবে এটাই হুম মেইনলি কথা হচ্ছে। মানে এক দুইবার পড়লে তো ক্লাস করার পরে আবার সেই একবার একটা শেষ করার পরে যখন হুম মডেল টেস্ট আসবে হুম মনে হবে যে কিছুই মনে নেই। কিন্তু কোনো কি মানে এটা এত বেশি আপসেট হওয়ার কিছু নাই। হুম মানে হুম। বারবার আর কি রিভিশন দেওয়া লাগবে, বারবার রিভিশন, বারবার রিভিশন। রাইট। এভাবেই মানে আস্তে আস্তে পরে সবকিছু মানে মুখস্থ হয়ে যায়। হুম। এক্সেলেন্ট। সো তোমার এই যে পাশ করার পরে তোমার অনুভূতিটা জাস্ট বলো, যে রয়্যাল কলেজে একজন মেম্বার হইলা। হ্যাঁ, এটা একটু শেয়ার করো। এটা তো হচ্ছে ফর দ্য পয়েন্ট মানে অফ এটা নিয়ে কি বলবো ভাই। আহ সেটা তো প্রায় 2022 সাল থেকে পড়া শুরু করি। আচ্ছা। হ্যাঁ। 2022 সালটা ওইরকম ভাবে মানে কিছু বুঝার আগেই শেষ হয়ে যায়। হুম হুম তারপর হচ্ছে ভালোভাবে পড়া শুরু করি 2023 সাল থেকে। মানে প্রায় বলা যায় যে 3 বছরের একটা পড়াশোনার প্রিপারেশন। হ্যাঁ। হুম। এটা আসলে অনুভূতি ভাই মানে কি বলবো, এটা তো বলে বোঝানো মুশকিল।
হুম। হ্যাঁ, প্রায় 3 বছর, একটা তো কষ্ট, হ্যাঁ। হ্যাঁ, পাঠ। 3 বছর। এটা সবারই কষ্ট। 3 বছর মানে এক টানা, সেই সকালে, তারপরে হচ্ছে সকালে ঘুম থেকে উঠে 6টা 7টার সময় ঘুম থেকে উঠা, হুম হুম 6টা 7টা ঘুম থেকে উঠার পরে মানে 9টার মধ্যে যতটুকু পারা যায় পড়া শেষ করা। তারপরে হচ্ছে ওই যে আসে মানে হসপিটাল ডিউটি, হুম সেই হুম। আবার হচ্ছে ডিউটি শেষ করে আসা, তারপরে সন্ধ্যার থেকেই পড়া, মানে 3 বছর মানে একটা মানে বলা যায় যে মানে জেলখানায় ছিলাম, হ্যাঁ। আচ্ছা, ঠিক এরকম। আছে। তোমার আসলে আমি আমি এজ এ খুব ক্লোজ, তোমার একদম ক্লোজ থেকে জি তোমাকে ভাই। ফলো করছি, এবং তুমি আমাকে প্রায় সময় ফোন দিতা বা ই করতে, কথা বলতে। তোমার অনেকগুলো মানে কষ্টের জায়গাও আছে, তো আমি সেগুলোরও সাক্ষী আছি। হ্যাঁ। জি ভাই। তার পিছনে আসলে অনেকগুলো ব্যর্থতা থাকে, কষ্ট থাকে। তো সেগুলোর মানে উতরাই আসলে সফলতাটা পাওয়া যায়। হ্যাঁ, আসলে জি অ্যাকচুয়ালি ভাই। ব্র্যাভো আর কি, যেটা বলা যায়। ওকে, থ্যাঙ্কস জি মারুফ। ভাই, আচ্ছা, ধন্যবাদ আপনাকে। পরে আমাদের মেজর এমদাদ ভাই, আমাকে শুনতে পাচ্ছেন ভাইয়া? ভাই আসসালামু আলাইকুম। জি ভাই শুনতে পাচ্ছি। আচ্ছা, এমদাদ ভাই হচ্ছে আসলে মানে আমার প্রতিটা সেশনে খুব খুব অ্যাক্টিভলি পার্টিসিপেট করতো, এবং খুব ভালো লাগতো আসলে, একটা প্রাণবন্ত সেশন হইতো। ভাই অনেক নলেজেবল পার্সন। ভাই এফসিপিএস পার্ট 1ও পাস করছে, আর সাথে তো অক্টোবরে আমাদের এই এমআরসি পার্ট 1 পাস করলো। জি ভাইয়া, এখন আপনি একটু সবার উদ্দেশ্যে কিভাবে কি বলবেন? নলেজেবল কিনা জানি না, মানে আসলে আমার অনেক স্টাডি গ্যাপ আছে মাঝখানে। আমি তো পাশ করছি সেই 2014-তে। হুম হুম তারপরে আসলে পোস্ট গ্রাজুয়েশনের জন্য পড়া শুরু করছি অনেক পরে। হুম। ধরেন যে 2022, মারুফ ভাই যেমন বললো ওরকম আচ্ছা। 22 থেকে মেনলি পড়া শুরু হয়েছে আমার, 2022 থেকে। তো হুম অনেক গ্যাপ থাকার কারণে আমি ধীরে ধীরে শুরু করছিলাম। প্রথমে ডেভিডসন দিয়ে শুরু করছি, মানে এফসিপিএস এর জন্য। হুম তখন হুম এমআরসিপি এর প্ল্যান ছিল না, বা ওরকম কোনো গাইডলাইনও নেই নাই। তো হুম। পরে হচ্ছে যে জুলাইয়ের 23-এর জুলাইতে গ্যাস্ট্রোএন্টারোলজিতে পার্ট 1 পাস করছি, গত বছর জুলাইতে। ওকে। তারপরে মনে হলো যে যেহেতু মেডিসিনে ক্যারিয়ার করব, আর যেহেতু ব্রাঞ্চে আমি এফসিপিএস করতেছি, হুম দেন মেডিসিনে আছে যে একটা ডিগ্রি করা উচিত, প্লাস আছে মেডিসিনের ওভারঅল নলেজের জন্য হইলো বা ডেকোরেশন হোক, যেটার জন্যই হোক, মেডিসিনেরও একটা ডিগ্রি প্রয়োজন, এরকম। হুম হুম। সেই চিন্তা থেকেই এমআরসিপির প্রতি আগ্রহ। রাইট। তো এরপরে হচ্ছে যে জুলাইয়ের 23 থেকে আমি পাস মেডিসিনটা পড়া শুরু করি অনলাইন, হুম হুম আরেকজন মেন্টরের কাছে। মানে হচ্ছে যে পাস মেডিসিনটা পড়তাম শুধু ওনার কাছে থিওরি, আর হুম। কোশ্চেনটা নিজে নিজে সলভ করতাম। তো আচ্ছা। খুবই মানে ধীরে ধীরে ছিল এটা, অত র্যাপিড ইয়েতে নিতাম না প্রিপারেশনটা। তো লাস্ট 6 মান্থ, অর্থাৎ ওই জুলাই আগস্ট 23 থেকে হুম হুম জানুয়ারি পর্যন্ত মোটামুটি পাস মেডিসিন একবার, প্লাস কোশ্চেন, সাথে পাস টেস্টের কিছু কিছু চ্যাপ্টার, সবগুলা চ্যাপ্টারও পড়া হয় নাই এই সময়। হুম হুম তো একবার শেষ করছি। শেষ করে মোটামুটি বুঝলাম যে পাস মেডিসিন জিনিসটা কি, বা টপিকস গুলা কেমন থাকে, বা এই এগুলা কেমন থাকে। তবে আমার কাছে কিছু জিনিস খুব ভালো লাগছে, যেমন ডেভিডসন তো অনেকবারই পড়া হয়েছে লাস্ট 22 এবং 23-এর জুলাই পর্যন্ত। হুম তো হুম মনে হয়েছে যে কিছু জিনিস পাস মেডিসিনে অনেক গুরুত্ব দিয়ে লেখা আছে, বা পাস মেডিসিনে একটু ভিন্ন ভাবে দেওয়া আছে, যেটা আসলে ডেভিডসন পরে ওইভাবে ফাইন্ড আউট করে ইনফরমেশন মনে রাখা অনেক কঠিন ছিল। প্লাস ডেভিডসনে তো কোনো কোশ্চেন নাই, প্লাস আমাদের বিসিপিএস এও তো কোনো কোশ্চেন নাই। আর হুম হচ্ছে অন্য যে কোশ্চেন ব্যাংক গুলা বাজারে আছে, এগুলাতে তো প্রচুর ভুল থাকে স্যার। প্লাস পরীক্ষার সাথে ওইভাবে হুবহু মিলও থাকে না। তো বিভিন্ন কারণে দেখা যায় কোশ্চেন ওরিয়েন্টেড পড়া যেটা, সেটাই পাস মেডিসিনে প্রথম। হুম হুম। হ্যালো হ্যাঁ, ইমদাদ ভাই শুনতে পাচ্ছি ভাই। ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, ইয়েস। জি। তো তারপরে আমার মনে হয়েছে যে পাস মেডিসিনের যে সিস্টেমটা, এটা ভালো। হুম দেন একবার যখন শেষ হইলো,
তখন আবার কিছু প্রবলেম আমার কাছে মনে হয়েছে পাঁচ মেডিসিন যেটা শেয়ার করি। তো অনলাইনে তো টপিক ওয়াইজ দেওয়া, হুম তো হুম দেখা যায় যে ওই একই টাইপের ডিজিজ ওই একটা চ্যাপ্টারের মধ্যে বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো। তো হুম এটা আমার মনে হচ্ছে যে অনলাইন পাস মেডিসিন সাবস্ক্রিপশনের একটা মানে ঝামেলা। প্লাস কোশ্চেন গুলো এলোমেলো থাকে, সিরিয়াল ওয়াইজ আসে না। হুম তারপরে হচ্ছে যে দেখা যায় রিপিটেশন থাকে কোশ্চেনে। তো তারপরেও হচ্ছে যে প্রিপারেশন নেওয়ার জন্য ভালোই। বাট অফলাইন যেটা আছে ওটা আমজাদ ভাই। হ্যালো, হ্যাঁ। তো ইয়েস। ভাই তারপর অফলাইন দেখে আমার মনে হচ্ছে যেমন মাগরাবি, তো আমি এক সেট বই কিনছিলাম ওই যখন শুরু করি প্রিপারেশন। তো হুম। দেখলাম যে মাগরাবিটা ভালোই, মানে অফলাইন যেহেতু একই সাথে একই টাইপের ডিজিজ গুলা পর পর দেওয়া থাকে, বা হ্যাঁ পাঁচ মেডিসিনের ওই প্রিন্ট আউট যদি করে নেওয়া যায় ওগুলা তো সাজানো থাকে। তো সুবিধা হয় এরকম পড়তে, আর আমরা যেহেতু অফলাইনে পড়ে অভ্যস্ত। তো আমার কাছে মনে হয়েছে যে অফলাইনটা ভালোই যদি আপডেটেড করে নেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ। তবে আরেকটা কথা অ্যাড করি, যেটা হচ্ছে আপনার এই মানে মাগরাবি যেটা আপনি অফলাইনটা বইটা মানে এতদিন পড়ছেন, হ্যাঁ, এটা কিন্তু একটা হুম, ভিজুয়াল ইম্প্যাক্ট আপনার মধ্যে কাজ করবে এখন থেকে। তো এই ভিজুয়াল ইম্প্যাক্টটা কিন্তু আপনার পার্ট টু তো কাজে লাগবে, মানে সেম থিওরিটিক্যাল বইটা আর কি। তো মাগরাবি আর পাস মেডিসিন তো থিওরিটিক্যাল ইনফরমেশন কিন্তু অলমোস্ট 95% উপরেই কিন্তু সেম। জি। এটা কিন্তু আপনাকে এমআরসি পার্ট টুর মানে থিওরির জন্য কিন্তু আপনার মাগরাবি বইটা হেল্প করবে আর কি। জি জি, ভাই। এই ভিজুয়াল ইম্প্যাক্টটা আসলে অনেক ইম্পর্টেন্ট। হুম হুম তো আর যদি প্রিপারেশনের কথা বলি, দেন এই জানুয়ারি থেকে তো আপনার সাথে পড়তেছি। ফার্স্ট মেডিসিন, ফার্স্ট টেস্ট পড়লাম, ফার্স্ট পেপার পড়লাম। তো হুম হুম আপনি একবার শেষ করার পরে আমি নিজে আরেকবার ট্রাই করছি আর কি পড়ার। হুম এরপরে কোশ্চেন পুরাটা পড়া সম্ভব হয় নাই, বাট থিওরিটা পড়ছি। আপনার যে একবার শেষ করার পরে হুম হুম অগাস্টের আগে যে 2 মাস টাইম ছিল, ওই 2 মাস টাইমে থিওরিটা দুইবার রিভিশন দেওয়া সম্ভব হয়েছে। তারপরে ফার্স্ট পেপারটা আপনি একবার শেষ করে দিয়েছেন, পরে আর একবার আমি পড়ছি। তো এটা আহ, মানে 2বার শেষ হয়েছিল, এরপরে পাস অগাস্টে যখন পেপারটা কিরকম ইফেক্টিভ মনে হলো, পাস পেপার রিকল কোশ্চেনটা যেটা আমরা সলভ করছিলাম? যে ভাই এটা অনেক ইম্পর্ট্যান্ট, কারণ বোঝা যায় যে কি টাইপের কোশ্চেন আসে। প্লাস হচ্ছে যে ওই টপিকস গুলা কিন্তু রিপিটেশন ছিল আমাদের সময়ে, ইভেন কিছু কোশ্চেনও রিপিটেশন ছিল। ইয়েস। এবং যেগুলো আপনি ক্লাসে বারবার বলছেন, বা যেগুলা অনেক হচ্ছে যে গুরুত্বপূর্ণ টপিকস, ওগুলা থেকে কোশ্চেন আসবেই, কোনো মিস নাই। মিস নাই। হ্যাঁ। তো সেম দেখা যায় 50+ কোশ্চেন একদম আসবেই, যেটা গত বছর প্রতিটা ডায়েটে ওই টপিকস থেকে ঘুরে ফিরে কোশ্চেন আসছে। হুম হুম হুম। তো এটা ভালোই মনে হচ্ছে। আর একটা যে স্যাম্পল কোশ্চেন থাকে ওদের ওয়েবসাইটে, ওয়েবসাইটে। ওইখান থেকেও কিছু কোশ্চেন হুবহু থাকে। হ্যাঁ, ওই কোশ্চেনটাও 2বার দেখা উচিত। দু তিনটা আসার পরে ওখান থেকে, হ্যাঁ। হুম। আর হচ্ছে যে পাস মেডিসিনের ক্ষেত্রে আরেকটা জিনিস বলছে, মারুফ ভাই বলছে, হচ্ছে যে এই থিওরির সাথে সাথে যদি আমরা শর্ট নোট তৈরি করতে পারি, বা হুম কিছু শর্ট নোট তৈরি করা থাকে অনেক সিনিয়রদের কাছে, পার্ল হুম বলে যেটাকে, হুম যে হুম দেখা যায় যে কয়েকটা মিলায়ে এই এই জিনিসগুলা থাকলে ডায়াগনোসিস এটা হবে। তো হুম হুম এই ধরনের প্রতিটা সাবজেক্টে যদি 200 বা 300 করে পার্ল যদি ম্যানেজ করা যায়, হুম। দেন এটাও রিভিশন দেওয়ার জন্য অনেক ভালো, শর্ট রিভিশন দেওয়ার জন্য। দেখা যায় যে 1 উইকের মধ্যে পুরা বইটাই একবার রিভিশন দেওয়া যায়। এক্স্যাক্টলি। হুম। হ্যাঁ। আর হচ্ছে এর পাশাপাশি কিছু এক্সট্রা যে ইনফরমেশন গুলো থাকে এগুলো একটু পাশাপাশি লিখে রাখা যেতে পারে, বা লিখতে হবেই, এটা হুম, বিকল্প নাই। বিকল্প নাই। হচ্ছে যে হম বাট আমার মনে হয় যে অনেক বেশি ইনফরমেশন গ্যাদার করার চেয়ে মনে রাখার মতো করে গ্যাদার করাটাই বেটার। বেটার। অনেক অনেক কিছু পড়লাম, পরীক্ষার হলে তেমন কিছু নিয়ে যেতে পারলাম না, মানে বেসিক হিসাবে, তাহলে তো আসলে লাভ হয় না। রাইট। তো যতটুকুই পড়তে হবে একটু একটু করে, আমার মনে হয় যে ম্যাটেরিয়ালস বাড়ানো উচিত, আর বারবার এগুলা পড়ে মাথায় ঢোকানো উচিত। আপনার এফসিপিএস পার্ট ওয়ান আর এমআরসি পার্ট ওয়ান, দুইটার মধ্যে আপনার নলেজ কিরকম, কোনটাতে কিরকম আপনার কাছে মনে হলো যে না আমি আপনি গ্যাদার করতে পারছেন বেশি মেডিসিনে?
এখন ভাই ওটা তো আমার ইনিশিয়াল প্রিপারেশন ছিল, এফসিপিএস পার্ট 1টা। হুম হুম তো সেই হিসাবে এটা তো পাস মেডিসিনটা অনেক গোছানো মনে হয়েছে। বিভিন্ন ধরনের গাইডলাইন এখানে পড়ছি, বিভিন্ন ধরনের ম্যানেজমেন্ট, ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশন পর্যন্ত তো পার্ট 1এও আসে, বাট হুম কোনো হুম। ম্যানেজমেন্ট তো তেমন আসে না। না, বাট এখানে ম্যানেজমেন্ট পার্ট একটু যে কম। পরিমাণ মেকানিজম অফ অ্যাকশন, যে পরিমাণ ম্যানেজমেন্ট আসে, সেটা অবশ্যই অনেক বেশি ভালো প্রিপারেশন দরকার পাস ইয়ের জন্য, এমআরসিপির জন্য। হুম হুম এটা এমআরসিপির কেউ যদি দুইটা একসাথে নিতে চায়, আমার মনে হয় যে শুধু এমআরসিপির প্রিপারেশন নিলেই হবে না। আর এখন তো পার্ট 1 একদিনে হয়, ওখানে দু একটা চ্যাপ্টার হুম। না বাদ গেলেও কোনো সমস্যা ওই যে মারুফ যেটা শেয়ার করলো, অ্যাকচুয়ালি আমার ক্ষেত্রে হয়েছে এটা, আমি আমার সিপির প্রিপারেশন দিয়ে এফসিপিএস পাস করছি আর কি। তো আমি মানে যেটা আমি বলবো আর কি, মানে এমআরসিপির নলেজটা যদি কেউ গ্রিপ করতে পারে, তাহলে এফসিপিএস এর জন্য এক্সট্রা লোড লাগে না। কেন লাগে না? ওই যে এসবিএ তো 75 কোশ্চেন আসে, তো এখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেনই পারা যায়। আর মাল্টিপল কোশ্চেন যেগুলো ট্রু অ্যান্ড ফলস রিলেটেড এফসিপিএস এর, ওইটা কিন্তু মানে আপনি, আমরা যদি কেউ বেস্ট করেও দাগাই, তাও 50% কোশ্চেন আনসার হয়ে যাবে। তো এর বেশি হবে, ঠিক না? তো এই জন্য এমআরসিপি প্রিপারেশনটা মানে ভালো করে গ্রিপ করতে পারলে এসবিএ তে ভালো করা যাবে। এবং ইভেন দেও আমাদের মাল্টিপল স্টেমটাও কিন্তু ওই এসবি এর সাথে সাথে পড়লেই হয়ে যায় আর কি, ডিজিজ রিলেটেড। ওকে। হ্যাঁ ভাই, আর কিছু? এটাই ভাই হচ্ছে যে আসলে পরীক্ষার আগে তখন একটু বারবার রিভিশন দেওয়ার দরকার আছে। হুম এবং আরেকটা জিনিস, আপনিও বলেন আপনার বিভিন্ন ক্লাসে যে মানে রিভিশনটা বা প্রিপারেশনটা অনেক বেশি ফাস্টও করা যাবে না, আবার অনেক বেশি স্লো করা যাবে না। দেখা যায় বেশি স্লো করলে ওই এক পাশ থেকে পড়া হবে না, আর এক পাশ থেকে ভুলে যাইতে থাকবে। হুম 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 এটা হয়। তো আমার মনে হচ্ছে যে 3 to 4 মান্থের মধ্যে আবার ওই প্রিভিয়াস চ্যাপ্টারে ব্যাক যাওয়া উচিত, মানে 3 মাসের মধ্যেই। হুম হুম। রাইট। 6 মাস হলে দেখা যায় যে কিছুই মনে থাকে না, ওই আবার ওই প্রথম যে চ্যাপ্টারটা পড়ছিলাম। হুম হুম। রাইট। ওকে, আর কিছু শেয়ার করবেন ভাই? আর ইয়েগুলা এখানে এমআরসিপি তে আর একটা জিনিস আমার যেটা মনে হচ্ছে, গাইডলাইন গুলা খুব ভালো করে পড়তে হবে। আর হচ্ছে যে ইয়ে যেটা মেকানিজম অফ অ্যাকশন, কারণ হুম। অনেকগুলো আসে এটা অনেকগুলো আছে গাইডলাইন। ফার্মাকোলজি রিলেটেড করে, হ্যাঁ। অনেকগুলো। ফার্মাকোলজি রিলেটেড করে বা ইন্টারেকশন রিলেটেড করে এটা আসে। আর হুম কার্ডিওলজিটা একটু আসলে ভালো করে নেওয়া উচিত প্রিপারেশন। আমার তো ওভারঅল মার্ক দেখলাম কার্ডিওলজিতে কম আসছে, বাট অন্যগুলাতে ভালোই আসছে। হুম হুম। রাইট। ওকে, থ্যাংক ইউ ভাই। খালিদ ভাই কি শুনতে পাচ্ছেন? জি ভাই, আসসালামু আলাইকুম। আপনার ভয়েসটা কম শোনা যাচ্ছে। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে। কেমন আছেন ভাই ভাই? আসলে খুব টেন্স ছিল পরীক্ষার আগে, এতই টেন্স ছিল, অনলাইন পরীক্ষা দিবে সেই জন্য ব্যাপক ভাইয়ের প্রস্তুতি ছিল আর কি। হোটেলে থাকবে এই সে বিভিন্ন কিছু, হ্যাঁ। তো যা হোক, এখন কি অবস্থা বলেন, আপনি কিছু আমাদের উদ্দেশ্যে কি বলতে চান? আসলে ভাই, আমার জার্নিটা, আমি এমআরসিপি টা অনেক লং টার্ম ধরে প্রিপারেশন নিচ্ছিলাম। তো আসলে কনফিডেন্সটা গ্রো হচ্ছিল না যে আসলে এক্সামের জন্য আমি প্রিপেয়ার্ড কিনা। ওকে। তো আসলে অনেকগুলা কোচিং করছি, মোটামুটি বাংলাদেশে ওভারঅল যারাই করায়। হুম হুম তো আসলে অনেস্টলি মুখের উপরে বলা উচিত না যে ভাইয়া যেভাবে আসলে কোশ্চেন বাই কোশ্চেন, মানে প্রত্যেকটা যেভাবে এফোর্ট দিয়ে এই যে স্টাডি ম্যাটেরিয়ালস গুলোকে ইজি করে দেওয়া, এটা আসলে কনফিডেন্ট গ্রো করার ক্ষেত্রে আমার অনেক বেশি সহযোগিতা করছে। এটাই। আর টেনশন তো থাকে আসলে ভাই কম বেশি, যেহেতু আমি ফুল টাইম জব করি। হুম হুম তো আপনার একটা কথাই সবসময় আমাকে ইন্সপিরেশন দেয় যে ভাই, ফ্যামিলি সবকিছু নিয়েই আপনাকে পড়তে হবে। পোস্ট গ্রাজুয়েশন ইজ নট লাইক যে আপনি বই খাতা নিয়ে বসে থাকবেন, আপনার আর অন্য কোনো রেসপন্সিবিলিটি। তো হুম এটা একটা বিষয় ছিল। পাশাপাশি যেহেতু আমি ফুল টাইম জিপি করি, তো হুম এখানে ডিফারেন্ট ডিসিপ্লিনের পেশেন্ট পাই আমি রেগুলারলি। হুম তো হুম জিপিতে দেখা যায় যে ম্যাক্সিমাম সময় আমরা ডিফারেন্ট সিনারিও বেসিস পেশেন্ট পাই। সেগুলা ক্ষেত্রে আপনার যে পড়ানোর যে কি পয়েন্ট গুলা, বিশেষ করে শর্ট ভিডিওস গুলা, এগুলো অনেক বেশি আসলে হেল্প করে। হুম আর প্রিপারেশন বলতে, আর ভাইয়ার আসলে ক্লাসগুলো করার পরে আলাদা করে আর কিছু প্রয়োজন হয় বলে মনে হয় নাই আমার। আহ, ওইটাই এনাফ আমার। আমি যাই হোক, এই যে জানুয়ারিতে পার্ট 1 এর জন্য পড়তেছি, এফসিপিএস পার্ট 1। তো হুম। এটাও ভাই, ভাইয়া
ইন্সপায়ার করছে। আমি একটু সাজেশন দিয়ে দিই আপনাকে। আপনি জি পার্ট ভাই। ওয়ান পাস করছেন এমআরসিপি, জি আপনি জি ভাইয়া। ডেভিডসন আর খোলা দরকার নেই, ঠিক আছে? আপনি ওকে ভাইয়া। এমআরসি পার্ট টু পড়েন, জি ভাইয়া। এফসিপিএস পার্ট ওয়ান, মানে জাস্ট পরীক্ষার দিন গিয়ে পরীক্ষা দিয়ে আসেন। আমার পরীক্ষার পরে আমার সাথে যোগাযোগ করেন, দেখেন আমাকে একটা থ্যাঙ্কস দিবেন, বুঝছেন? ইনশাল্লাহ ভাই। তো হ্যাঁ, সব মিলে আসলে আমি যে খুব একটা ভালো স্টুডেন্ট বা আমার যে মানে ভালো স্টুডেন্ট বেসিক্যালি ডিপেন্ড করে হচ্ছে যে মেডিকেলে কেউ খারাপ স্টুডেন্ট নাই, সবাই আসলে যে এমবিবিএস এর যে ক্রাইটেরিয়াটা আমার ফিল আপ আচ্ছা এই করে ক্ষেত্রে আসে। আমি একটু বলি, আমার একজন ব্যাচমেট আছে এখানে, যে রাব্বি, হ্যাঁ রাব্বি চৌধুরী, শুনতে পাচ্ছ রাব্বি? মানে আমরা আমরা হচ্ছে কি, আমরা হ্যাঁ বন্ধু, আছি আছি। আমরা হচ্ছে মানে, শুনতেছিলাম সবাই হ্যাঁ খুবই প্রাউড করে নিয়ে, যে সবাই এত চমৎকার বলছিল, সেই ভাই এত জায়গায় কোচিং করছে, হ্যাঁ হ্যাঁ শেষমেশ তো ভাবে উঠছে, এটা আমি তো খুবই প্রাউড ফিল করতেছি। আর হ্যাঁ। মারুফের কথাও শুনলাম, খুব ও ইন্সপায়ার হইলাম। ভাইয়া, তো রাব্বি ভাই, ভাই, রাব্বি ভাইয়ের তো মারুফ কোনো পোস্ট কংগ্রাচুলেশন। দেখলাম না। হ্যাঁ। রাব্বি ভাইয়ের তো কোনো মানে কংগ্রেচুলেশন পোস্ট দেখলাম না। হ্যাঁ। আমি রাব্বি কন- আসতে জি হবে, ভাই। না, রাব্বি আসবে। না না, আমি তো পার্ট ওয়ান দেই নাই বেটা, আমি শুনতেছি, দেওয়ার চিন্তা ভাবনা করতেছি। ও আমি আচ্ছা আমি আচ্ছা, যে জি জন্য ভাই। রাব্বি তোমাকে একটু ইয়ে করা, সেটা হচ্ছে গিয়া, আমরা কিন্তু মেডিকেল লাইফে মানে মানে কখনোই ফার্স্ট বেঞ্চে বসি নাই, কখনো রেগুলারলি আইটেম দিতাম না, মানে জাস্ট বলা যায় যে মানে ওই দৌড়ের উপরে আর কি, সবকিছুর পাশাপাশি এটা হচ্ছে থার্ড থার্ড স্টেপ আর কি, মানে থার্ড ক্লাস থার্ড ব্যাচ। প্রায়োরিটি। হ্যাঁ আমি আমার লাইফে কোনোদিন ভাই মানে সেকেন্ড পর্যন্ত বসি নাই। মানে পরীক্ষার সময় বসতাম, কারণ হচ্ছে মানে রোলটা আগে ছিল তো এই জন্য, সিক্স এক্স্যাক্টলি। রোল ছিল এই জন্য, মনে করো যে আর জীবনে মানে আমাদের কোনোদিন। রাব্বি হচ্ছে হচ্ছে কার্ডিওলজিতে ডিপ্লোমাতে আছে, কোর্সে। হ্যাঁ হ্যাঁ, জানি ভাই। মানে প্র্যাকটিস আসলে মেডিকেল কলেজ লাইফে কে কি করছে এটা খুব একটা যে মানে বেরি করবে তা না, বেরি করবে হচ্ছে আমি যেটা বুঝি আর কি, এমবিবিএস পাশ করার পরে কে কিভাবে কত তাড়াতাড়ি কত কৌশলে কত এফোর্ট দিতে পারবে পড়াশোনাতে, সেটার উপরে ভাই আসলে সফলতাটা আর নির্ভর করে। আরেকটা কথা বলি ভাই, আমি আমার লাইফে কোনোদিন ভাই ডেভিডসন ভাই খুলে দেখি নাই। সত্যি কথা বলতে। হ্যাঁ। না ভাই বেটা আমি খুলেন না, কি, এমনি এমনি আপনার পার্ট ওয়ান হয়ে গেছে ভাই, এই কথা বললে বিসিবিএস আপনারে খুঁজবো লাইট দিয়া। সত্যি কথা, ডেভিডসন হচ্ছে আমি খুলতে খুলতে ডেভিডসন দুইটা এডিশন চলে আসছে। হ্যাঁ। তো এই ক্ষেত্রে আসলে আমাদের এমবিবিএস পাশ করার পরে যেটা দরকার সেটা হচ্ছে একদম মানে ঘুষ দিয়া একদম, মানে ঘুষ লেঙ্গি দিয়ে আর কি, যেটা বাংলা বলে ঘুষ দেওয়া হচ্ছে, পরীক্ষায় বসে বসে যাওয়া উচিত, মানে পড়াশোনায় বসে যাওয়া উচিত আর কি। আর আনুষঙ্গিক কাজকর্ম যা আছে সেটা তো আমরা আসলে করবোই, হ্যাঁ হ্যাঁ। এটা ওকে। তো ভাই একটা জিনিস আপনাকে হ্যাঁ আসলে হ্যাঁ রুস্তম ভাইকে থ্যাঙ্কস দেওয়া দরকার, সেটা হচ্ছে যে এই যে রেগুলারলি 8টা থেকে যে ক্লাসে বসা, 8টা টু 12টা পর্যন্ত রাতে, এই সময়টা কিন্তু ভাই কিন্তু রেগুলারলি আমাকে লাস্ট জানুয়ারি থেকে কিন্তু একটা রেগুলার একটা আমার রুটিন বানাই দিচ্ছে আর কি, যে আমি সারাদিন চেম্বার করে এই সময়টা আমি কোনো না কোনো কারণে পড়ার সাথে বসবো। তো থ্যাঙ্কস ভাই, হ্যাঁ। এটা আসলে আমি অনেকদিন ট্রাই করে পারতেছিলাম না। হুম। অনেক মেন্টর ফেল করছে, যেটা ভাই আর আসলে লাইভ ক্লাস গুলো ইম্পর্টেন্ট ছিল। আর সবকিছু মিলাই ছেলেকেও খুব একটা সময় দিতে পারি নাই এই পড়ার প্রেসারে। তো আলহামদুলিল্লাহ এখন ভালোই আছে। আমি আপাতত চেষ্টা করি কোনো একদম টেনশন নেই মানে, পড়াশোনা না, এখন জাস্ট পার্ট ওয়ানের জন্য ইয়া দিচ্ছি আর ক্যাপসিপিএস পার্ট ওয়ানে। হ্যাঁ আমি আমার কিন্তু সেশনগুলো একদম একদম একুরেট টাইমে শুরু করতাম, মানে মিনিট মানে মিনিট, সাড়ে সাড়ে সাতটা মানে সাড়ে সাতটায়। হ্যাঁ আমি কিন্তু ভাই কি ইয়াতে ছিলেন, আর্মি কোর বা এগুলা করে কোনো ট্রেনিং ট্রেনিং করছিলেন কিনা? ওরা কিন্তু না আবার না না। টাইমের ব্যাপারে খুব একেবারে ইয়া। আমি হ্যাঁ টাইমের ব্যাপারে আসলে হয় কি, অনলাইনে যেটা মানে লক্ষণীয় সেটা হচ্ছে 2 মিনিট 1 মিনিট লেট হলে এটা আসলে বিরক্ত লাগে। আমার ওই জিনিসটা থেকেই আর কি, যেন কারো বিরক্তটা না আসে। হ্যাঁ পড়তে আসছে, পড়াটাই তো একটা বিরক্তির কাজ, তারপরে যদি একটু লেট হয়ে যায় তাহলে হয়তো আমি বলে দেই কোনোদিন যদি লেট হয় যে 10 মিনিট 15 মিনিট হবে, কিন্তু টাইমলি শুরু করি আর কি, চেষ্টা করছিলাম। তো যাই হোক, বাই দা ওয়ে, কনগ্রেচুলেশন ভাই। আমাদের থ্যাংক সাথে ইউ। আরো আছে আমাদের মেজর রুহুল আমিন ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া কনগ্রাচুলেশন ভাইয়া, আমি অ্যাকচুয়ালি সরি। থ্যাংক ইউ ভাইয়া। আমি লাস্টলি একটা মানে আপনি একটা ইয়ের জন্য সেশনের জন্য বলছিলেন, তো আমি আসলে টাইম আমি একটু ম্যানেজ করতে পারি নাই, মানে অনেকগুলো ইস্যুর জন্য। মানে আমার না হচ্ছে, না, বুঝতে পেরেছি ভাইয়া, সমস্যা আমার নাই। ভাই ওই যে আমি তো, আপনারা হয়তো খেয়াল করছেন, আমি কিন্তু কোনো একটা ব্যাচ শুরু করার আগে টোটাল ব্যাচের হুম হুম স্টার্টার রুটিনটা কিন্তু আমি একসাথে দিয়ে দিই, এবং আমি খুব হুম একটা হুম। চেঞ্জ করি না। তো যার জন্য দেখা যায় মানে এক্সট্রা টাইম ম্যানেজ করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় আর কি।
আমার প্রতিটা ব্যাচে মানে 6 মাস 7 মাসের রুটিন কিন্তু আমি একদম মানে কোচিং এর আগে দিয়ে দিই। তো এটাও কিন্তু আমাদের হুম। যারা ক্যান্ডিডেট আছে তাদের একটা প্ল্যানিং এর জন্য খুব মানে সহায়ক আর কি, যেহেতু সবাই আমরা সার্ভিসের সাথে রিলেটেড। তো এই জি জন্য ভাই, বুঝছি ভাই, আপনার তো একদম মানে টাইম একেবারে মানে ফুল প্যাক আপনার। মানে যেভাবে ক্লাসগুলো নেন, আসলে এক্সট্রা টাইম বের করা আপনার জন্য আসলে ডিফিকাল্ট হয়ে যায়, আমি বুঝতে পারছি বিষয়টা। ওকে ভাই, আগেবার আপনার কাছ থেকে শুনবো। আমাদের অনেকে এখানে আছে অ্যাকচুয়ালি, আমরা সবাই সবাই সার্ভিসে থেকেও কিভাবে প্রিপারেশনটা নিয়েছি, কি কি পড়তে হবে, আমার যারা ছোট ভাই বোনরা আছে বা বড় ভাই আপুরা আছে তাদের উদ্দেশ্যে কিভাবে পড়ছেন আর কি। হ্যাঁ, একটু বললে জি তার। জি ভাই। ভাইয়া আসলে আমারও আসলে ওই অনেকখানি আপনার স্টাডি গ্যাপ আছে। আমি আসলে ওই যে আর্মিতে ঢোকার পরে এখানে বিভিন্ন জায়গায় পোস্টিং টোস্টিং হওয়ার কারণে বুঝে নিত যে আসলে ওইভাবে আমাদের মানে পড়াটা ওইভাবে ই হয়ে হয়ে ওঠে না আর কি, মানে কন্টিনিউ করা হয় যায় না। তো তারপরে আসলে আমি এই যে 2020-এ আমাদেরকে ওই যখন সিএমএইচ একটা কোর্সে যখন ডাকে, গ্রেডিং কোর্সে, হুম হুম ওই 2 বছরের একটা গ্রেডিং কোর্স, ওই সময় আসলে আমি পড়াটা শুরু করছি মেইনলি। তো মেডিসিনের সিলেকশন ছিল আগে থেকেই। আমাদের ওখানে তো সাবজেক্ট সিলেকশন হয়, মানে চাকরিতে ঢোকার সময় সিলেকশন করে দেয় যে কে কোন সাবজেক্ট পাবে। তো ওই সময় আমার মেডিসিনের সিলেকশন ছিল, তো 2018-তে আবার একটা পরীক্ষা নিয়ে আমাদেরকে ব্রাঞ্চে সিলেকশন দেয়। তো আমার গ্যাস্ট্রোএন্টারোলজি মানে বাংলাদেশ আর্মি কোরের গ্যাস্ট্রোএন্টারোলজি যে সাবজেক্ট, ওটাতে আর কি আমার সিলেকশন হয় আর কি। তো আমি প্ল্যান করলাম যে আমি যদি পার্ট 1 দিই তাহলে গ্যাস্ট্রোতেই দিব আর কি। তো 2020-এ যখন ওই গ্রেডিং কোর্সে যখন আমাদেরকে ডাকা হয়, তখন থেকে আমি মেনলি গ্রেডিং কোর্স 2 বছর ট্রেনিং সিএমএইচ এ শুরু করি, এবং সেই সাথে হচ্ছে আমার ওই পার্ট 1-এর প্রিপারেশন শুরু করি, এফসিপিএস পার্ট 1 দেওয়ার জন্য আর কি। ওকে। তো আহ 2020-এ আমি 2021-এ আমি অ্যাপিয়ার করি ফার্স্ট টাইম, খুব একটা প্রিপারেশন না নিয়েই, জাস্ট হুম বোঝার জন্য যে আসলে কিভাবে আমাকে মানে কোশ্চিনটা আমি ই করলে আমার মানে পড়াগুলো আমি করলে আমার হবে, পরীক্ষাটা অ্যাপিয়ার করলাম আর কি। তো ওইবার হয়নি আমার এফসিপিএস। তো এরপরে আমি আরেকটু ভালো করে প্রিপারেশন নিই, এবং 2022-এর জুলাই হচ্ছে আমার এফসিপিএস পার্ট 1 হয়। হুম তো হুম 2022-এর জুলাই আমার এফসিপিএস পার্ট 1 হয়, এবং ঠিক 2022-এর জুলাই আমার মিশনের জন্য নাম বের হয়। তো আচ্ছা। আমি ওখান থেকেই ওই ওই পার্ট 1 পাশ করার পরপরই আমি আবার মিশনে চলে আসি কুয়েতে। তো হুম 2022 থেকে আমি মিশন কন্টিনিউ করছি। তো এখানে আসার পরে প্ল্যান করলাম যে যেহেতু এখন আসলে আমার মিড টার্ম দেওয়া পসিবল হচ্ছে না মিশনে থাকা অবস্থাতে, কিংবা ফার্দার মানে এফসিপিএস এর এইটা ট্রেনিংটা কন্টিনিউ করা সম্ভব হচ্ছে না, তাহলে আমি আসলে এখান থেকে যদি আমার এমআরসিবিটা যদি করতে পারি, তো ওই প্ল্যান হিসেবে আসলে আমি 2022 থেকে চিন্তা করি। বাট ওই সময় আসলে আমি ফ্যামিলি মানে কুয়েতে আনা কিংবা বিভিন্ন কারণে আমি এভাবে কন্টিনিউ করতে পারিনি। পরে মোটামুটি 23-এ আমি শুরু করি প্রিপারেশন। হুম তাও হুম 23-এর শেষের দিকে, মোটামুটি অক্টোবর, অক্টোবর না, 23-এর সেপ্টেম্বর, মনে হয় সেপ্টেম্বর থেকে আমি শুরু করি আমার প্রিপারেশনটা, ওকে। যে আমি হচ্ছে 24-এর জানুয়ারিতে বসবো এই চিন্তা করে হুম হুম প্রিপারেশন শুরু করি। জাস্ট পাস মেডিসিন দিয়ে আমি শুরু করি। আমি আসলে আমার এমআরসিপি মানে সম্পর্কে আমার তেমন একটা ধারণা ছিল না। আমি বিভিন্ন ইউটিউব টিউটিউব দেখে আমি যেটা বুঝলাম যে সবাই পাস মেডিসিন বলছে, পাস মেডিসিনটাই তাহলে আমার শুরু করা উচিত, আসলে আমি যেটা মনে করলাম। তো পাস মেডিসিন আর মাগরাবি দিয়ে আমি আসলে শুরু করলাম 23-এর সেপ্টেম্বরে। হুম 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 তো আম, আমি ইও করলাম, রেজিস্ট্রেশনও করলাম। তো পরীক্ষা যখন দিলাম, আমি 24-এ জানুয়ারিতে আমি প্রথম এমআরসিবি পরীক্ষাটা দিই। হ্যাঁ। দেওয়ার পরে আসলে ভাইয়া আমার পরীক্ষাটা খুব একটা ভালো হয় নাই, এবং আমি মানে পরীক্ষা দিয়েই বুঝছি যে আমার হবে না। আর পরীক্ষাটা দিয়ে আমার কাছে একটা জিনিস মনে হয়েছে যে আম, মানে আসলে কার কি মানে কার কি ধারণা আমি জানি না, বাট আমার পরীক্ষাটা জানুয়ারিতে পরীক্ষা দিয়ে আমার জাস্ট একটা ধারণা হয়েছে যে হুম পাস মেডিসিন ইজ নট এনাফ। আমার কাছে কেন যেন মনে হয়েছে, মানে পরীক্ষাটা দিয়ে পরীক্ষার কোশ্চিনের প্যাটার্ন, ওদের আরসিপির যেই মানে এগুলো দেখে আমার কাছে মনে হয়েছে যে না, পাস মেডিসিন ইজ নট এনাফ। আমাকে এক্সট্রা কিছু এফোর্ট দিতে হবে, শুধু পাস মেডিসিন আর মাগরাবি পরে এটা হবে না। হুম হুম এরপর আমি একটু ভাইয়া আরো ভালো করে রিসার্চ শুরু করলাম যে কিভাবে কিভাবে করা যায়। কারণ ওই যখন রেজাল্ট দিছে এরপরে আসলে আমার নেক্সট পরের সেশনে বসার মতো অবস্থা ছিল না। তো হুম আমি ভাবলাম যে আমার একটু লং টার্ম আমি একটা প্রিপারেশন নিই। আমি 24-এর জানুয়ারিতে যেহেতু হয় নাই, আমি এবার তাহলে অক্টোবরে দিব। এই রাইট। মাঝখানে একটা লং টার্ম একটা প্রিপারেশন নিব, এবং অবশ্যই পাস মেডিসিন যেহেতু আমার একবার পড়া আছে, মোটামুটি একবার পড়ছি, আমি এবার আদার্স কিভাবে আমি ইভালুয়েশন করা যায় অন্যগুলো আমি এই চিন্তা করে আমি শুরু করি।
তো আমি এরপরে যেটা করলাম, আহ, মোটামুটি একটু গোছাই নিয়ে আমি এবার পাস টেস্টটাও, মানে আপনার আপনার কাছ থেকে আমি পাস টেস্টের ইটা নিয়েছিলাম যে আপনার হুম মানে আপনার সাথে আমি পাস টেস্টটা পড়বো আর কি, এই প্রিপারেশন নিয়ে। তো আমি যেটা করলাম যে আমি প্রত্যেকটা সিস্টেমের প্রথমে আমি পাস মেডিসিনটা পড়ে নিতাম হুম উইথ ওইটার সাথে যে থিওরি গুলো ছিল, ওটা পাস মেডিসিন এবং সাথে যে থিওরি গুলো ছিল এটা আমি পড়তাম। এবং ওটা শেষ হলে ওই সিস্টেমের যে আপনার যে পাস্ট পাস টেস্টের আপনার যে ইটা অনলাইনে যে আপনি যে ক্লাসগুলো নিতেন, হুম হুম এগুলো আমি আপনার সাথে একটাও লাইভে থাকতে পারিনি ভাইয়া। কিন্তু আমি আপনার প্রত্যেকটা যেগুলো আপনার রেকর্ডেড ক্লাস, হুম আমি হুম প্রতিটা রেকর্ডেড ক্লাস আমি করেছি আপনার পাস টেস্টের যতগুলা ক্লাস ছিল প্রত্যেকটা সিস্টেমের প্রতিটা ক্লাস আমি করছি। গ্রেট। যার ফলে যেটা হয়েছে আমার, যে আমি হচ্ছে ওই পাস মেডিসিনের ওই সিস্টেমটা পড়ার পরই আবার যখন পাস টেস্টটা যখন আপনার সাথে সলভ করতাম, হুম তো হুম একটা জিনিস আমার কাছে খুব ভালো মতো ক্লিয়ার হতো যে পাস মেডিসিনটা পড়ার পরে আমার অনেক কিছু মানে যে গ্যাপ গুলা থাকতো পাস টেস্টটা আপনার সাথে সলভ করার পরে, এবং আপনি অনেক টিপস এন্ড ট্রিক্স গুলা বলে দিতেন, হুম অনেক কিছু মানে এক্সট্রা ইনফরমেশন দিতেন যেগুলা দেখা গেছে যে আমি নোট করে রাখতাম, এবং ওগুলা মানে পরবর্তীতে আমার অনেক ভালো কাজ দিছে। আর হচ্ছে এরপরে যখন ভাইয়া ওই পাস টেস্টটা আপনার সাথে যখন মানে মোটামুটি কন্টিনিউ করলাম, এবং হুম সেই সাথে হচ্ছে আমি একটা জিনিস ই করছি যে উম, আমার কোর্স মেটদের মধ্যে যারা হচ্ছে আপনার এমআরসিবি আগে পাস করছে ওদের কাছ থেকে কিছু ইনফরমেশন ট্রাই করলাম। তো ওদের মধ্যে থেকে মানে কেউ কেউ বললো যে নিউরোলজি, কার্ডিওলজি, এন্ডোক্রাইনোলজি এই তিনটা যদি মানে আমার থেকে আমি পড়ি, হুম জাস্ট হুম আমার থেকে যদি ইম্পর্টেন্ট টপিক গুলো যদি আমি নিই তাহলে আমার জন্য বেটার হবে। তো আমি যেটা করলাম, ওই আপনার সাথে পাঁচ টেস্ট সলভ করার সাথে সাথেই যখন ওই উম, আপনার কার্ডিওলজি সিস্টেমটা যখন আসলো, তো আপনার হুম সাথে ওই পাঁচ টেস্ট সলভ করতাম, এবং আমি সেই সাথে হচ্ছে থিওরিটা হচ্ছে আমার থেকে পড়তাম। বিশেষ রাইট। করে কার্ডিওলজি, নিউরোলজি আর হচ্ছে আপনার এন্ডোক্রাইনোলজি এই তিনটা থিওরি আমি আমার থেকে পড়েছি। আর বাকিগুলা সব আমি মোটামুটি পাস মেডিসিন আর হচ্ছে আপনার পাস টেস্ট মানে আপনি যেটা সলভ করেছেন আর কি, হুম এই হুম ছিল আমার হচ্ছে মোটামুটি মেইন প্রিপারেশন। এবং শেষের ওই 1 মাস ওই আপনাকে আমি মেসেজ দিয়েছিলাম যে ভাইয়া আপনি পাস পেপার করবেন কিনা, পরে আপনি বলেছিলেন যে হ্যাঁ পাস পেপারের একটা হবে, পরে ওইটারও আমি আপনার কাছ থেকে নিয়েছিলাম সাবস্ক্রিপশনটা। হ্যাঁ পরে ওই পাস পেপারেরও আপনার যে রেকর্ডেড ক্লাসগুলো ছিল ভাইয়া, হুম হুম এগুলা মানে আমার কাছে মনে হয়েছে যে লাস্ট 1.5 মাস ওই পাস পেপার মানে মানে ওয়ান অফ দ্য বেস্ট আমার কাছে মনে হয়েছে। যে পাস পেপার সলভ যদি শেষে ওই 1 মাসে যদি করা যায়, তাহলে হুম আপনি এই যে এতদিন ধরে যে প্রিপারেশনটা নেওয়া হয়েছে ভাইয়া, মানে এইটার একটা মানে নিজের একটা ইভালুয়েশন চলে আসে যে না আমি যে এই এতদিন ধরে যে প্রিপারেশন নিয়েছি এখন এই যে পাস পেপার গুলো সলভ করছি, এটা তো আরসিবি প্যাটার্নের পাস পেপার, মানে আরসিবি এই টাইপের কোশ্চেন গুলো আসে, তাহলে আমি এগুলো কতগুলো পারলাম আর কতগুলো পারলাম না, নিজের একটা ইভালুয়েশন চলে আসে। রাইট। তো এই পাস পেপারটা যখন আমি সলভ করলাম তখন মোটামুটি আপনার সাথে ওই ক্লাসের সাথে যখন পাস পেপার গুলো সলভ করতে মানে করছিলাম, তখনই একটা মোটামুটি যে একটা ধারণা আসছিল যে এই কোশ্চেন গুলা এই প্যাটার্নের কোশ্চেন আসলে আমি পারবো। এই প্যাটার্নের কোশ্চেন অনেক কমন আসে, বারবার আসে। এবং ওই জিনিসগুলো যখন পাস পেপারটা আমি সলভ করলাম, ওই পাস পেপারের যেগুলা দেখলাম যে রিপিটেড কোশ্চেন বারবার আসছে বারবার আসছে, এগুলা আমি আবার একটা আলাদা একটা নোট তৈরি করলাম পাস পেপারের জন্য। হুম হুম যেমন হচ্ছে আপনার যে লাইসোজোমাল স্টোরেজ ডিজিজ, তারপরে হচ্ছে গ্লাইকোজেন স্টোরেজ ডিজিজ, তারপরে মোডি, মানে এরকম কিছু কমন কিছু টপিক যেগুলো বারবার আসে, হুম এরকম হুম টপিক গুলা ভাইয়া আমি আলাদাভাবে নোট করলাম যে যেগুলো আমি ভুলে যাচ্ছি বারবার, এই স্টোরেজ ডিজিজ গুলা। তারপরে হচ্ছে আরো কিছু যে আপনার বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট ডিফিসিয়েন্সি ডিজিজ, এগুলো যেগুলো কমন ডিজিজ যেগুলো বারবার আসে যেগুলো ভুলে যাওয়ার মতো, এই জিনিসগুলা ভাইয়া মানে আমি একটা আলাদা একটা খাতার মধ্যে আমি নোট করা শুরু করলাম যে কমন টপিক গুলা হুম যেগুলা মানে পাস্ট পেপার থেকে বারবার আসছে। তো ওকে। এইটা মোটামুটি আপনার ওই পাস্ট পেপার গুলো সলভ করার পরে আমি আবার ওই যেটা নোট করেছি ওইগুলো আবার একটু রিভিশন দিতাম আর কি ভাইয়া। তো হুম মোটামুটি এই ছিল আর কি আমার টোটাল প্রিপারেশন আর কি, যে পাস মেডিসিন, পাস টেস্ট, আর হচ্ছে আমাদের হচ্ছে তিনটা সিস্টেম, হুম আর হচ্ছে আমার পাস্ট পেপার। পাস পেপার। এই হচ্ছে ভাইয়া মোটামুটি আমার কাছে মনে হয়েছে যে এভাবে যদি আগানো যায় তাহলে মনে হয় মানে খুব একটা মানে হবে না আর কি। মানে প্রথমে আসলে আমার প্রিপারেশনটা ভাইয়া মানে শুধু পাস মেডিসিন হুম পড়ে হুম এটা
মানে হয়নি। আমি যেটা বলবো যে আসলে শুধু পাস মেডিসিন পড়ে, মানে আপনি কি বলেন ভাই আমি জানি না, বাট আমার কাছে মনে হয় যে পাস মেডিসিনের সাথে পাস টেস্টটা লাগবে, কারণ এইটার কোশ্চিন প্যাটার্নটা ভাইয়া অনেকটা হচ্ছে আপনার ইসের মতো, মানে এক্সাম আমাদের পেপার। আরসিপি। জি, আরসিপি এটার মতো। তো এই আর কি মোটামুটি ভাইয়া আমার প্রিপারেশন ছিল। রাইট। না, খুবই ভালো স্ট্র্যাটেজি। এবং পাস মেডিসিনের থিওরি আর মায়োগ্রাফি তো প্রায় সেম। আর যেহেতু আপনি ব্রড তিনটা যে সিস্টেম, কার্ডিওলজি, এন্ডোক্রাইন এবং হচ্ছে নিউরোলজি, আপনারা যেটা হচ্ছে গিয়া নোটস থেকে নিছেন, খুব ভালো। যারা নিতে পারেন এরকম, এটা হচ্ছে বেস্ট হবে। তবে নিউরো অ্যানাটমি, হ্যাঁ, মাস্ট। মানে নিউরো অ্যানাটমি থেকে কোশ্চেন পার্ট 1-এ আসবে, এমআরসি পার্ট 2-তে আসবে। এবং আপনার জি দেখেন, ভাইয়া। আমি এটা বারবার এবং বলি, এবার ভাইয়া অনেক কোশ্চিন আসছে, মানে নিউরো অ্যানাটমি থেকে এবং একমাত্র অ্যানাটমি থেকে এবার অনেক কোশ্চিন আসছে। এক্স্যাক্টলি সবগুলো কোশ্চেন আমরা দেখছিলাম, সলভ করছি যেগুলা, এর মধ্যে দেখলাম যে নিউরো অ্যানাটমি থেকে মাস্ট কোশ্চেন, প্রতিটা ডায়েটই আসে। এবং যেটা আমি আইসোলেটলি বলি আর কি, যে এই বইগুলো পড়ার পাশাপাশি পসিবল, যদি পসিবল হয় তাহলে হচ্ছে BD 84 আর যে আমাদের নিউরোলজি যে পার্টটা আছে, এটা অবশ্যই একটু পড়ে ফেলতে হবে। তাহলে নিউরোলজি থেকে মার্কসটা খুবই ভালো আসবে, এবং নিউরোলজি কোশ্চেনগুলো মিস হবে না আর কি। তো সবার প্রতি আমার এটাই ইয়ে থাকবে যে নিউরো অ্যানাটমি রিলেটেড আমরা হচ্ছে মাগরাবি পড়ি বা নোটস পড়ি, যেটাই পড়ি তার সাথে যেন আমরা স্পেশালি হচ্ছে আহ, মানে পসিবল যদি হয় আর কি। আমি যদিও আমার কোর্সের মধ্যে ক্লাসগুলো আমি লিস্টেড করে রাখছি, ক্লাস নিচ্ছি নিউরোলজির উপরে, যে BD 84 বই থেকে। সো আপনার এটা কিন্তু অবশ্যই পড়তে হবে। আচ্ছা। জি ভাইয়া। আর ভাইয়া আমার কাছে আরেকটা জিনিস মনে হয় যে পাস্ট পেপার যেটা মানে শেষের এক মাসে যেটা, মানে আমার কাছে এইটা অনেক মানে ভাইটাল মনে হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে পাস্ট পেপারটা মানে কারোই সলভ না করে যাওয়া উচিত না। মানে পরীক্ষাতে বসতে যাওয়া উচিত না। পাস্ট হ্যাঁ। পেপারটা সলভ করলে হুম মানে হুম। অনেকখানি নিজের প্রতি একটা মানে যেমন কনফিডেন্স চলে আসে, মানে পরীক্ষার সিস্টেমটাও কোশ্চিনের প্যাটার্নটাও বোঝা যায় ক্লিয়ারলি। ইয়েস, এক্স্যাক্টলি। তো আমি আসলে পাস পেপারটা খুব আইসোলেটলি, খুব স্মুথলি পড়াই, এবং আমি যেটা করতাম 20 দিনে লাস্ট 5 ইয়ার্স এর কোশ্চেন পড়াইছি আপনাদের যারা জি ভাইয়া। জি, আমার এইটা মানে খুবই আমার উপকার হয়েছে। এবং মানে আমি তো আসলে আপনার মানে টাইমের ডিফারেন্সের জন্য আমার তো এখানে 3 ঘন্টা পিছিয়ে আছি আমি কুয়েতে। হ্যাঁ। টাইমের ডিফারেন্সের জন্য আমি কখনোই আপনার সাথে আসলে লাইভ সেশন করতে পারি নাই। তো রাইট। আমি সব, বাট আপনার রেকর্ডেড ক্লাসগুলো আমি মানে একটাও মিস দিনই আর কি, মোটামুটি রেকর্ডেড ক্লাস সবগুলোই করছি আর কি ভাইয়া। তো এটা আসলে অনেক উপকার হয়েছে আমার জন্য। এক্স্যাক্টলি। তো যাক, এগেইন কনগ্রাচুলেশন ভাই, আসলে অনেক কষ্টের, অনেক বছর একটা সাধনা। আমরা যারা আসলে দেখেন, মানে যারা মানে শেয়ার করছে তারা সবাই কিন্তু মানে দিচ্ছি মানে প্রিপারেশন নিচ্ছি প্রায় কিন্তু 2 বছর, 1.5 বছর, 2.5 বছর এরকম করে সবারই কিন্তু একটা সময় লাগছে। সো এটা সবাই একটু মাথায় আমরা রাখবো, আসলে হুট করে কোনো একটা সাফল্য আসে না, হ্যাঁ, একটু সময় লাগে। আচ্ছা, জি আমাদের ভাইয়া। সাথে আরো আছে আমাদের এনি আপু, নার্গিস এনি আপু, শুনতে পাচ্ছেন? হ্যালো ভাইয়া। হ্যাঁ আপু, কেমন আছেন? ভাই, জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো। ওকে। আপনি ভালো আছেন? হ্যাঁ, ইয়েস, এগেইন কনগ্রেচুলেশন আপু। থ্যাংক ইউ ভাইয়া। তো আমাদের উদ্দেশ্যে কিছু আপনি বলবেন আর কি, হ্যাঁ? আচ্ছা ভাইয়া, আমি আসলে এতক্ষণ তো শুনছিলাম সবার কথা। Yes. সবাই বেসিক্যালি এফসিপিএস পার্ট 1 প্লাস এমআরসিপি পার্ট 1 এর কথাই বললো। আমি এফসিপিএস পার্ট 1 দেই নাই, আমি হচ্ছে প্ল্যাব রুটে ছিলাম। হুম। জিএমসি রেজিস্ট্রেশন অলরেডি পেয়ে গেছি আমি ওই রুটে। তো গ্রেট। আমি এখন যে স্টেজে আছি সেটা হচ্ছে এখন চাকরি খুঁজতেছি আমি ইউকে তে এনএইচএস এ কাজ করার জন্য। হুম হুম তো বাসায় মোটামুটি আমি বসাই, মানে আমার ওরকম মানে এক্সট্রা কোনো কাজ নাই বা ইয়ান, আমি পড়াশোনার পিছনে সারাটা দিনই দিচ্ছি। হুম। অলরেডি আমি কিন্তু ভাই আপনাকে বলছিলাম যে আমি আসলে সারাদিনই টাইম দিতে পারবো বা পড়ি, হ্যাঁ, আমি সারাদিনই পড়ি, আমার পড়া আমি পড়া হয়। সারাদিনই পড়তে পারবো ভাই, যত লোড দিবেন আমি নিতে পারবো, সমস্যা নেই। জি ভাইয়া। হ্যাঁ। তো ভাইয়া এখন আমার ব্যাপারটা হয়েছে কি, আমি প্ল্যাব 1 যখন দিচ্ছিলাম, আমি আসলে আসলে প্ল্যাব নিয়ে কথা বলতেছি কারণ আমি যখন পরীক্ষা দিতে যাই আমার আশপাশে প্রায় যতগুলা ডেস্কে মানুষজন পরীক্ষা দিচ্ছিল হুম। সবার সাথে আমি কথা বলি, সবাই হচ্ছে প্ল্যাব রুটেই ছিল। তো আচ্ছা। আমি ভাবতেছি যে এই রুটটাতেও যারা আছে, হয়তো বা এখানে কেউ আছে যে পরীক্ষা দিতে চাচ্ছে বসে না থেকে আমার মতো আগায় যাইতে চাচ্ছে, তাদের জন্য আমি কিছু কথা বলবো। হুম হুম হুম। যারা প্ল্যাব 1 এর জন্য প্রিপারেশন নিচ্ছে তারা অবশ্যই এমআরসিপি পার্ট 1টাও দিয়ে ফেলা ভালো। এটা ওকে। আলটিমেটলি এখন লাগতেছে জব পাওয়ার ক্ষেত্রে। তো একসাথে যদি আমি দুইটা পরীক্ষার জন্য প্রিপারেশন একসাথে নিয়ে ফেলি তাহলে কিন্তু আমার কিন্তু হয়ে যাচ্ছে, আমি দুইটাতেই বসলে কিন্তু আমার পাশ চলে আসতো।
কিন্তু আমি একটু টাইম আমার ওদিকে একটু নষ্ট হয়ে গেছে, আমি তখন দেই নাই, এখন দিচ্ছি। তাও বলবো টাইম নষ্ট বলবো না, মানে প্রিপারেশন নেওয়া শুরু করতে হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এটা একটা ভালো জিনিস, আমি প্রথমবারই দিয়ে আমার হয়ে গেছে, আমার ইয়া করতে হয় না। তো আমার এই রুটে ব্যাপারটা হয়েছে কি, প্ল্যাব 1 বা প্ল্যাব 2 এর ক্ষেত্রে ইউকের কোশ্চেনের প্যাটার্ন গুলা কিন্তু সেমই থাকে আমার কাছে কেন জানি মনে হয়েছে। হুম 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 অলরেডি আমি ওই পরীক্ষাগুলো দিয়ে আমি একটা প্যাটার্নটা বুঝতে পারছিলাম যে না, ওরা অ্যাকচুয়ালি কি অ্যান্সারটা চাচ্ছে। কোশ্চেন যেমনই হোক, ওরা কিন্তু একটা অ্যান্সার, ওদের একটা থাকে পার্টিকুলার অ্যান্সার যে ওরা এটাই শুনতে চায়। তো এক্স্যাক্টলি। আমি যখন এমআরসিপি এর জন্য যখন পড়তেছি তখন দেখতেছি এগুলো তো আমি পারি, এগুলা তো আমি পড়ছি, আমি পড়ি নাই যে তা না। এই যে আপনার ক্লাসগুলো যখন আমি কিন্তু লাইভ ক্লাস করতাম না কখনোই, আমি আপনার রেকর্ডেড ক্লাসগুলোই করতাম। হুম তো মানে আমি আপনার রেকর্ডেড মাগরাবি ক্লাস কিন্তু একদম মানে যা পড়াইছেন আমি আপনাকেই ফলো করছি, যেটা সত্যি কথা, হুম। মাগরাবিটা। ইয়েস। তো পড়তে পড়তে তখন মনে হচ্ছে ভাইয়া এটা পড়াচ্ছে, এটা আমি পারি, ম্যাথ গুলা করাচ্ছে, আমি দেখা যাচ্ছে আপনার সাথে সাথে করে ফেলতেছি, কারণ এগুলো আমার আগেই করা ছিল, অলরেডি আমি প্ল্যাব 1 এর জন্য পড়ে ফেলছিলাম। হুম তো আমি বলবো যারা প্রিপারেশন নিচ্ছে তারা পার্ট 1টাও দিয়ে ফেলুক, সঙ্গে সঙ্গে দিলে ওদের টাইমটাও বাঁচবে। আর হচ্ছে আমি কিছু পরীক্ষা নিয়ে কথা বলতে চাই, যে পরীক্ষার হলে অ্যাকচুয়ালি কি হচ্ছে। হুম হুম অ্যানাটমিটা মাস্ট লাগবে। অ্যানাটমি আমি একটু মানে অ্যানাটমিটা আমি ওইভাবে পড়ি নাই, ভাবছি যে কয়েকটা দিকে আসবে কোয়েশ্চেন, না পড়ে যায় বা এতটা গুরুত্ব দেই নাই। কিন্তু এক্সামে দেখলাম যে অ্যানাটমি থেকে বেশি আসছে। হুম হুম কিন্তু একটু বেসিকটা একটু ক্লিয়ার ছিল দেখে হয়তো বা পেরে গেছি, আমি অনেক কিছু মানে অনেক কিছু আমি অ্যান্সার করে আসতে পারছি। আর বললাম না যে কোশ্চেনের অ্যান্সারটা প্যাটার্নটা ধরা যায় যে কি কি কোনটা হতে পারে, এক্সক্লুশন মেথডে আমার হয়ে গেছে, দেখা দেখা গেছে যে আমি এক্সক্লুশন মেথডে আমার অ্যান্সারটা চলে আসছে। তারপর সাইক্রিয়েটি নিয়ে বলবো, সাইক্রিয়েটিও কিন্তু কোশ্চেন ভালোই আসে। হুম। এই সবচেয়ে দুইটা। কঠিন কোশ্চেন হয় সাইকেট্রি থেকে আমার সিভিতে। পার্ট 2-তে হ্যাঁ, দেখেন মানে কোশ্চেন ধরাই যায় না। হ্যাঁ, সাইকেট্রি কোশ্চেন খুবই টাফ থাকে। তারপর আমি বলবো যে এত কঠিন চিন্তা না করতে। যেমন আমি যখন ফার্স্ট যখন কোশ্চেন গুলো অ্যান্সার করছি বা করতেছিলাম, তখন আমি দাগায় যাচ্ছি দাগায় যাচ্ছি, আমার হয়ে যাচ্ছে মোটামুটি শেষ। শেষে যখন টাইমটা থাকে, একটা বিশাল একটা টাইম থাকে, হুম ওই টাইমটাতে বসে বসে আমি যখন রিভাইজ দিচ্ছিলাম বারবার বারবার, আমি খালি ব্যাকে যে আমার পারা অ্যান্সার আমি এমন হয়েছে যে আমি চেঞ্জ করে ভুল দিয়ে এসে পড়ছিলাম। তো হুম আমার মনে হয় কি শুরুতেই মানুষ যেটা দাগাবে সেটা চেঞ্জ না করলেই ভালো। আমার এরকম কিছু সোজা সোজা আমি ভুল করছি, তো এই ভুলটা যেন কেউ যেন না করে। হুম আর ভাইয়া, এটা এটাই, কঠিন চিন্তা করা যাবে না। আর আমাকে অনেকে কোয়েশ্চেন করে যে কয় মাস লাগে প্রিপারেশন নিতে। এখন হুম আমার তো প্রিপারেশন তো অনেক আগে থেকে আমি একটু 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 করে নিতেছি, আমি তো অনেক কিছু দেখছি পড়ছি, তারপর পরীক্ষা দিছি, ইউকে তেও গেছি, ওখানে যে পরীক্ষা দিছি ওদের ওদের হেলথ সিস্টেম সম্পর্কে আমার একটু ধারণা আছে, আমি ওইগুলোকেও কাজে লাগাইছি। তো এখন আমার প্রিপারেশন আর সামনের মানুষ যে আমাকে কোয়েশ্চেন করতেছে তার প্রিপারেশনের টাইম আমি যেটা বলবো সেটা যে হবে তা কিন্তু না, এক না। একজনের টাইম এক এক রকম লাগবে। তো আমার মনে হয় যে শুরু করে দেওয়া ভালো, আস্তে আস্তে করে পড়ুক, করলে হয়ে যায়। এমআরসি পার্ট 1 এটা ডুয়েবল একটা এক্সাম, এটা নিয়ে এত টেনশন করার আসলে আমি দেখি না, এটা হয়ে যাবে, পরীক্ষা একটা সাহস করে দিতে বসলেই হয়ে যাবে আমার মনে হয়েছে। আর যদি আমি ম্যাটেরিয়াল নিয়ে যদি বলি, হ্যাঁ। আপনার ক্লাস যেটা মাগরাবি ক্লাস আমি করছি, রেকর্ডেড ক্লাস যেটা, সেটা নিয়ে ভাই আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে ভাই আপনার কিছু মনে হয় আগেই মনে হয় রেকর্ড গুলা করা ছিল, হুম হুম এগুলো যদি একদম রিসেন্ট কিছু চেঞ্জ হয়েছে, হ্যাঁ। মানে রিসেন্ট কিছু গাইডলাইনে চেঞ্জ আসছে, সিকেএস নাইস এগুলো কিছু চেঞ্জ আসছে, ওইগুলো যদি একটু যদি আপনি যদি রেকর্ডেড ক্লাসের মধ্যে যদি ঢুকাই দিতে পারেন, তাহলে হচ্ছে যারা রেকর্ডেড ক্লাসগুলো একদম মনে প্রাণে শুনতেছে, ধরুন আমি তো অনেক সময় হচ্ছে গাড়িতে বসে আছে আমি শুনতেছিলাম, তো হুম সেই ক্ষেত্রে তখন আর ইয়াটা লাগে না যে ঠিক আছে সবই তো একদম নতুন বা রিসেন্ট গাইডলাইন গুলাই আছে, হুম হুম তখন আবার একটু ঢুকে আবার নতুন কি আসছে। আমি প্ল্যাবে প্ল্যাব কোর্সে দেখে আমার অনেক কিছু কিন্তু জানা ছিল যে এগুলো চেঞ্জ, তখন যখন আপনি পড়াচ্ছিলেন তখন আমি বলতেছেন যে এগুলো তখন রিসেন্টলি চেঞ্জ হয়েছে, পরে ঠিকই আমি গ্রুপে ঢুকে দেখি যে না আপনি চেঞ্জ করে দিচ্ছেন এগুলা। কিন্তু রেকর্ডেড তো ক্লাসে আমি থাকলে আবার হয় কি কিন্তু মানে। ওই যেগুলো চেঞ্জ আসছে প্রতিটা সিস্টেমের জি সাথে ভাই। সাথে মাগরাবি ক্লাসের জি জি সাথে কিন্তু লেটেস্ট ইনফো দিয়া ওই ওই লেটেস্ট ইনফো গাইডলাইনটা প্লাস একটা শর্ট ভিডিও। হ্যাঁ জি জি ভাই, একদম থাকে, আমি খেয়াল করছি, আমি পরে গুলোই শুনতাম। কিন্তু মানে রেকর্ডেড ক্লাসের মধ্যে যদি একটা ফ্লোতে থাকে, তখন একটা বই দাগাচ্ছি আমি, দেখা যায় যে আপনি বলছেন দাগাই ফেলতেছে, আমি কিন্তু আপনার কথাগুলাই আমি কিন্তু পুরো প্রথমে মাগরাবি পড়ছি, হুম আপনি যেভাবে বলছেন আমি আমার বইটা পুরা ওইভাবে আমি দাগাইছি, সবকিছু করছি। আমি হুম সাইড বাই সাইড পাস মেডিসিনটা পড়তাম, যেটা রাইট। সত্যি কথা। হুম হুম মানে হুম পাস মেডিসিনটা আর মাগরাবিটা না একই, আমি দেখলাম পরে হুম একই জিনিস। মাগরাবি হচ্ছে আমার বইয়ে পড়তেছি আর পাস মেডিসিনে যায় আমি কোয়েশ্চেন গুলো দাগাচ্ছি।
আর পাস মেডিসিন আমি যে নতুন নতুন ইনফরমেশন গুলো পাইতাম সেগুলো আমি মাগরাবিতে এসে সুন্দর করে নোট করে ফেলতাম। তার মানে আমার শেষে বই একটাই ছিল, সেটা ছিল মাগরাবি। হুম মাগরাবিটাই আমি বারবার পড়ছি। এখন আমি পড়ছি, আমি যদি বলি আমি রিভিশন দিছি কয়বার, আমি রিভিশন অসংখ্যবার দিছি, অসংখ্যবার। কারণ আমার টাইম ছিল। আমি বারবার বারবার পাস মেডিসিন ফ্ল্যাগ কোশ্চেন গুলো পড়তাম, আমার ফ্ল্যাগ কোশ্চেন করা থাকতো, ওগুলা পড়তাম। আমার কাছে মনে হয় কি পড়াটা বারবার যখন আমরা যখন চোখে দেখি, আপনি একটু একটু আগে বলছেন ভিজুয়াল ইম্প্যাক্টের কথা, তো বারবার যখন দেখি তখন পরীক্ষার হলে এমনিই মনে পড়ে যায় আমার কাছে মনে হয়। তো রাইট। যারাই প্রিপারেশন নেবে তারা ওই মাত্র একবার পড়ছি, মাত্র দুইবার পড়ছি এগুলো বলার থেকে মানে বারবার করে পড়তে বলার জন্যই মানুষকে বলা উচিত। আমার তো দেখা যায় যে আমি যেই যেই কিছু জিনিস থাকে আমি একদম মনে রাখতেই পারি না, সেগুলো আমি আমার টেবিলের মধ্যে লাগাই রাখি একদম লিখে লিখে, যেন আমার বারবার চোখের সামনে এগুলো ভাসে। এগুলো আমার কাজে দেয়, এগুলো ভবিষ্যতে দেখা যায় যে পরীক্ষা হলে বসলে ওই এক্সক্লুশন মেথডে গিয়ে হলেও আমি কিছু না কিছু একটা দাগায় আসতে পারি। হুম তো আমার মনে হয় এইভাবেই যদি প্রিপারেশন নেয় হ্যাঁ, হ্যাঁ। তাহলেই ভালো। আর কিছু কোয়েশ্চেন আছে ভাইয়া? না, আর কিছু নাই, আপনার আপনার সাইড থেকে শেয়ার করবেন ইনফো। হুম দ্যাটস জি গ্রেট, ভাইয়া। আপনি খুবই কম সময়ে এবং ফার্স্ট টাইম এটা মানে অ্যাটেম্পটেই পাস করে গেলেন, এটা আসলে খুব ভালো। হুম জি ওকে, ভাইয়া। থ্যাংক ইউ। আচ্ছা, ওয়েলকাম আমাদের ভাইয়া। সাথে জাহিদ, আসলে জাহিদ নামে দুই একজনই পাস করছিল, জাহিদুল ইসলাম ভাই, শুনতে পাচ্ছেন? জাহিদ হাসান, এখন কোন জাহিদ আমি আসলে বুঝতেছি না। নওশিন নামে একজন আছে, নওশিন মুস্তফা নামে একজন পাস করছেন, এটা কি আপনি কিনা? আমি আসলে একটু ভাইয়া নাম, আসসালামু আলাইকুম। জি হ্যাঁ, নওশিন রাইট, মুস্তাফা। হ্যাঁ রাইট। ওকে আপু, মানে নওশিন নামে অনেক দু একজন আছে তো সেই জন্য আমি একটু কনফিউজড হয়ে গেছি। ওকে আপু, কনগ্রাচুলেশন বাই দ্য ওয়ে। আর কিছু বলবেন আমাদের উদ্দেশ্যে? ভাইয়া আমার, আমি বলতে গেলে এখানে এতক্ষণ যারা কথা বলছে এদের তুলনায় বলতে গেলে খুবই ছোট মানুষ। আম, আমার ইন্টার্নশিপ শেষ হয় গত তে- 23শে জানুয়ারিতে। হুম তো এরপরে আব্বু মারা যাওয়া, আম্মু মারা যাওয়া সবকিছু শেষ করে এই যে যে কথাটা ভাইয়ারা বা আপনি বলছেন যে লাইফে অনেক কিছু হবে, পার্সোনাল লাইফ বা সোশ্যাল লাইফে অনেক কিছু, কিন্তু পড়াশোনাটা আগে নিতে হবে। তো আমার মেডিকেলও দেখা গেছে স্যাররাও একটা কথা বলছে, আহ টাকা পয়সা বা এভরিথিং সবকিছু হয়ে যাবে, বাট হচ্ছে পড়াশোনার পিছনে লেগে থাকো, পোস্ট গ্রাজুয়েশনটা যদি সম্ভব হয় তাড়াতাড়ি লেগে থাকো। তো ওই সেন্সে হচ্ছে গিয়ে আমি দেখা যায় আহ গত বছর অক্টোবর থেকে বলতে গেলে এমআরসিপি প্রিপারেশনটা শুরু করি। হুম তো হুম প্রথমের দিকে মন বসাতে পারছিলাম না, যেহেতু কিছু ফ্যামিলির প্রবলেম ছিল, পার্সোনাল প্রবলেম ছিল। তো তাও ভালো করতে মন বসাতে গেলে বলতে বলা যায় হচ্ছে এই বছরের জানুয়ারি থেকে আমি শুরু করি। তো ওই সেন্সে আমি নিজেকে লাকি বলবো যে আলহামদুলিল্লাহ আমি এত মানে এই সময় আল্লাহ আমাকে এতটুকু দিয়ে দিচ্ছে বলতে গেলে, তাহলে আমি অনেক কম জেনে হয়তো পাশ করে গেছি কোনোভাবে। যাই হোক, আহ আমি আমার ইয়াটা ছিল হচ্ছে কি আমি ম্যাটেরিয়ালস যা পড়ছি তার মধ্যে ছিল হচ্ছে আমি থিওরির জন্য পাস মেডিসিনই পড়ছি। হুম হুম মেডিসিন পড়ছি আর পাস মেডিসিন কোয়েশ্চেন সলভ করেছি, পাস টেস্ট করেছি। হুম তারপরে হচ্ছে গিয়ে আপনার কিন্তু যেটা করেছি সেটা হচ্ছে আমি বারবার পড়ছি। আর যেটা আপুর মতো আমিও একটু ছিলাম হচ্ছে আমি ফুল টাইম পড়াশোনার পিছনে দিয়েছি, আমি কোনো কাজ জবে ঢুকি নাই, কিছু করি নাই। আমি এই বলতে গেলে গত অক্টোবর মাস থেকে পুরো বাসায় ব- মানে পড়াশোনার পেছনতে। তা আমার টার্গেট অগাস্টই ছিল, হুম বাট সামহাও হচ্ছে মানে একটু কনফিউজ ছিলাম বলে অগাস্টে একটা বুক করি নাই, বাট যা যা করে ভালো ঝুমঝুম করে হুম সব, হ্যাঁ ক্যান্সেলটা হয়। তো আমি অক্টোবরটা একটা বুক করি। তো আমি অগাস্টে যখন সিট বুক করতেছি তখন আমার পাস্ট পেপার নিয়ে খুব একটা ইয়া ছিল না, মানে হেডেক ছিল না, মানে আমিও ভাবি নাই যে এরকম কিছু। কারণ আমি দেখে গেছি একটু ইন্ট্রোভার্ট টাইপ ছিলাম, যার কারণে মানুষের জনের সাথে কম কথা হইতো, আর সোশ্যাল মিডিয়াতে খুব অ্যাক্টিভ ছিলাম না। তো আমি জানতাম না যে কি কি পড়ানো হয়, কি কি করতে হয়। তো আচ্ছা পরে গিয়ে সামহাও আমি একবার মানে দেখলাম যে পাস্ট পেপার এই যে এই জিনিসটা কি আবার, তার মানে হচ্ছে আগের বছরের কোশ্চেন গুলা। তো এরপরে আমি আপনার হচ্ছে ইয়াটা দেখি আরেকটা বলে রাখি, তখন হচ্ছে আমি আপনার এক্সাম ব্যাচের একটা আমার এক আপু আমাকে শেয়ার করে যে তুমি ওটা একটু দেখতে পারো। তো নাইলে হচ্ছে গিয়ে আমি তো অগাস্ট ডায়েট প্ল্যান করেছিলাম, তো অগাস্ট ডায়েটের জন্য তো রেডি হয়ে গেছি, অগাস্ট তো মানে পরীক্ষাটা হয় নাই। তো বলছে এটা ফ্লোতে না থাকলে মানে ডিপ্রেশনে চলে যাবা, মানে আর স্লো হয়ে যাবা। তো আমি আপনার এক্সাম বেচে ঢুকি, তো আপনার সাথে সাথে ওই এক্সাম বেচে আলহামদুলিল্লাহ ওই এক্সাম বেচে রুটিনটা এত গোছানো ছিল ওই টাইমটাতে। আমি এভাবে চেষ্টা করছিলাম যাতে আমার থিওরি যেটা আমি শুরু করা পাস মেডিসিন, ওটা আমি একবার করে শেষ করতাম, পাস মেডিসিনের কোশ্চেন শেষ করতাম, পাস টেস্ট শেষ করতাম। শেষ করে হচ্ছে গিয়ে
তারপরে হচ্ছে আপনার কোশ্চেনটা পরীক্ষা দিতাম। পরীক্ষা দিয়ে আবার প্রত্যেকটা টপ কোশ্চেন নিয়ে আমি এক লাইন নোট করতাম। আর একটা কথা বলে রাখি, যেটা আমি পাস মেডিসিন থেকে শিখেছি, যে ওখানে যে ওরা নিচে যে এক লাইন একটা নোট দেয়, তা আমি সেম ভাবে করতাম কি, পাস টেস্ট যখন সলভ করতাম আমি হুম কিছু নিজের মতো নোট বানাতাম। এরকম দেখা গেলে বেশি হতো না, সব মিলে ধরেন একটা সিস্টেম নিয়ে 200 বা 300 টাকা কি পয়েন্টস হইতো। হুম হুম এটা আমাকে খুব হেল্প করতো। ইভেন আমি, আপনার পরীক্ষার শিডিউলটা ছিল হচ্ছে রাত 8টায়, আমি দু টাইমে দেওয়ার ট্রাই করতাম। দিয়ে আমি কি করতাম হচ্ছে, ওই দিন রাতে আমি আরেকবার পাস মেডিসিনটা, যেটা আমি পরীক্ষা দিয়ে দিয়েছি অলরেডি, হুম আরেকটু রিকল করার চেষ্টা, মানে মানে কোশ্চেনটা আবার দেখতাম। আমি হচ্ছে রিসেট দিয়ে দিয়ে কোশ্চেনটা আবার সলভ করতাম। যার কারণে আমার একই সময় 3-4 দিনের মধ্যে আমার বারবার রিপিটেশন হয়ে যাচ্ছিল। তো ওটা আমাকে খুব হেল্প করছে আমি মনে করি। আর একটা জিনিস হচ্ছে, এরপর আরসিপি স্যাম্পল পেপারটা সলভ করেছি। এরপর যেটা হচ্ছে, আমি আমি তখন বুঝতে পারতেছিলাম যে আমার সময় নাই, বাট আমার পাস পেপারটা যদি আমি সলভ করে না যাই, তাহলে আমি হয়তো কনফিডেন্ট থাকবো না অতটুকু। তো হুম তখন আমি আপনার এটা দেখি, এটা দেখে হচ্ছে কি আমি এটাতে এনরোল হই। সো আপনাকে আমি অলরেডি, যেটা আমি মেসেজেও বলেছি, হুম হুম আমি আপনার সাথে সাথে সলভ করতাম, কিন্তু আমি হচ্ছে ইন্টারেক্টিভ করতাম, ছিলাম না, ইন্টারাকশন করতাম না। হ্যাঁ আমি একটু কথা বল, আমার ডিভাইসে প্রবলেম ছিল। বাট আমি ওখানে আমি অনেক নিউ নিউ ইনফরমেশন জানছি, যেটা আমি আগে জানতাম না। তো আপনি ওখানে কিছু কথা বলতেন যে পরীক্ষার আগে যেন আরেকবার করে থিওরি পড়ে, মাস্ট যেন পড়ে যাই। তো ওই জিনিসটা আমি ফলো করেছি, আমি একদম A to Z পুরো পাস মেডিসিনে যা যা ইয়া ছিল সব পড়ছিলাম। আর গুড যেহেতু আমার অনেকবার রিভিশন ছিল, তো আমার পড়তে সময়টা লাগে নাই, খুব স্বাভাবিক, যেটা আমি এমবিবিএস লাইফেও বলবো। মানে যেটা হয়ে আসছিল আমার সাথে, একবার প্রথমবার পড়ার সময় একদিন 3 দিন লাগলে, পরের বার পড়ার সময় একদিন লাগে, তার থার্ড বার পড়ার সময় 2 ঘন্টায় হয়ে যায়। তো হুম জিনিসটা আমার ওভাবে কাজে দিয়েছিল। তো right. এরপরে পরীক্ষার আগের কি করেছি, আমি শুধু আপনার মক গুলা দিয়েছি, এবং হচ্ছে পরীক্ষা তো ছিল কয় তারিখ, 16 তারিখ। আমি হচ্ছে 11 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত কাজটা করেছিলাম হচ্ছে কি, আপনার যে পরীক্ষাগুলো দিয়েছিলাম এবং আগের কিছু মক বিভিন্ন জায়গায় দেওয়া হয়েছে, ওই কোশ্চেন গুলাই আমি শুধু সলভ করেছি। আর আমার যা যা হচ্ছে আমি নোটস বানিয়েছি ছোট এক লাইন করে, ওগুলা দেখেছি। ওগুলা দেখে এরপরে হচ্ছে আরেক আল্লাহ, আমি পরীক্ষা হলে গেছি। আর যেটা হয়েছে, পরীক্ষায় আমি অনেক কিছু পারতেছি না, জানতেছি না, বাট ওই যে বারবার দেখার কারণে ভিজুয়াল ইমপ্রেশন, আমার মনে হচ্ছিল দ্যাট হচ্ছে আমি হয়তো কোথাও না কোথাও এই জিনিসটা দেখছি। হুম এভাবে করতে করতে হয়তো কিছু আল্লাহ ভাবে হয়তো কিয়া করছে। আরেকটা জিনিস সেটা না বললেই না, যে প্রেয়ার, এটা অনেক বড় একটা জিনিস, রেগুলার প্রে হুম করা চাচা গডের কাছে। তো ওই সেন্সে হয়তো আমি ইয়া হয়ে গিয়েছিলাম আর কি। আর right. গাইডেন্সটা এতটুকুই। হুম গ্রেট গ্রেট ফার্স্ট এবং খুব আর্লি, মানে রয়্যাল কলেজের মেম্বারশিপ এন্ট্রিতে জাস্ট এন্ট্রি নেওয়া খুব ভালো। ওকে ফাইন। আচ্ছা, সো আমার সাথে আর হচ্ছে সৌরভ ভাই আছেন। সৌরভ ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যালো ভাই। জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ। ওকে ভাই, আপনার আপনার হ্যাঁ, কিছু ইনফরমেশন আমরা শুনতে যাচ্ছি আর কি। আমার, হ্যাঁ জি ভাই বলছি। এখন ব্যাপারটা হচ্ছে, এতক্ষণ যা সবাই বলছে, তো আসলে আর কিছু বলার বাকি থাকে না। হুম তারপর আমার আসলে যেটা ছিল প্রিপারেশন, আহ আসলে আমি ওইভাবে ফুল টাইম প্রিপারেশন নিতে পারিনি, কারণ আমার ডিউটি করতে হইতো, তো মানে হুম হুম ট্রেনিং এ আছি প্লাস, এই জন্য আর কি আমি ফুল টাইম পড়াশোনার দিকে দিতে পারিনি। দেখা গেছে ভালোই সপ্তাহে 4-5 দিন ডিউটি থাকতো। তো এখন ওইভাবে ভাই আসলে ওই সব মানে আমি আমার যে প্রিপারেশনের মধ্যে যে আমার ম্যাটেরিয়ালস গুলো ছিল, এর মধ্যে হচ্ছে আপনার পাস মেডিসিনের থিওরি বইটা, ওটা আসলে আমি মূলত ওটাই সলভ করেছিলাম। আমার মাগরামিটা আসলে দেখা হয়নি ওইভাবে। হ্যাঁ, একই এর আগে আমার হচ্ছে, পাস হ্যাঁ মেডিসিন জি জি, থিওরি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইনফরমেশন সেম। ব্যাপার হচ্ছে আমার হচ্ছে আগে এফসিবিএস এর মানে ইয়া করা ছিল আর কি, মানে হচ্ছে পার্ট 1টা। তো ওই ক্ষেত্রে দেখা গেছে যে আমার ডেভিডসনটা সেই হিসেবে পড়া ছিল, যদিও ওটা একটা গ্যাপ হয়ে গেছে, কারণ ওটা তো আমি মনে করেন গত বছরের ছিল পার্ট 1 করা কি, তো মোটামুটি 1.5 বছরের গ্যাপ। তো সেই ক্ষেত্রে আমার একটা অনেক কিছুই আসলে ভুলে গেছিলাম। যাই হোক, তো এখন হচ্ছে আমার যে পাস মেডিসিন যে থিওরি বুকটা, সেটাও যে আমি পাই টু পাই সব পড়তে পেরেছি তা না। ওই হচ্ছে আপনার অনলাইন সাবস্ক্রিপশন ছিল সাথে। হুম আর ও- ওটা হচ্ছে দেখা গেছে আমি যে মাঝে মধ্যে সলভ করতাম, তাও রেগুলার বেসিসে ভাই আসলে সলভ করতে পারিনি। এখন ব্যাপারটা হচ্ছে যে আপনার কাছে যে আমি যে লাস্টে হচ্ছে পাস পেপার যে সেশন, ওটাতে মানে এনরোল করেছিলাম হুম পাস পেপার সেশন গুলাতে। তো এখন
আমি এর আগে আসলে এফসিবিএস পরীক্ষা দেওয়ার পরে এই হচ্ছে আমার প্ল্যান ছিল যে আসলে ইয়া করার, মানে এমআরসিবি তে আর কি বসা। তো সামহাও এটা হয়ে ওঠেনি আর কি, হচ্ছে এই দিব দিব করে শেষ পর্যন্ত এই বছরের লাস্ট সেশনে আর কি, যে প্রিপারেশন যে ভালো আছে তা না, মানে একটা রিস্ক নিয়ে মানে ফর্ম ফিল আপ মানে করে ফেলছিলাম আর কি। হুম যাই হুম হোক, আমি আপনার গত বছর মনে হয় আপনাকে নক দিছিলাম আর কি, যে ভাই কি করব আপনার মকে, আমি তো এই পরীক্ষা দিছিলাম এত নাম্বার, মানে আমি বলছিলাম যে এত পাইছে, তখন আপনি বলছিলেন যে একটু সময় না দিতে আর কি, yes, আর কি পরীক্ষাটা। তো হুম আমি আসলে তারপরেও আর কি নিজে নিজে ট্রাই করতেছিলাম পড়াশোনা করার। তো শেষ পর্যন্ত মোটামুটি ভাই আসলে প্রিপারেশন দেখা গেছে যে হোল একটা মানে পুরো সিস্টেমই মোটামুটি সলভ করা হয়েছিল, যে একদম সবগুলা সলভ করছি যে পাস মেডিসিনের তা না, মোটামুটি সবগুলো সিস্টেমের কিছু কিছু কোশ্চেন সলভ করার পরে আর কি ওই আপনার আমি আপনার যে পাস পেপার যে ইয়াটা ওইটাতে আর কি আমি এনরোল করছিলাম। এর আগে মনে করেন পাস মেডিসিনের যে মূল যে ইম্পর্টেন্ট যেগুলা রয়্যাল কলেজে মানে ইম্পর্টেন্ট টপিক যেগুলো ঘুরে ফিরে আসে ওই রকম টপিক গুলো সলভ করার পরে আর কি পাস পেপারে আসে। তো পাস পেপার মানে আপনার এখানে আমি সলভ করে যেটা আর কি আমি বুঝছি যে আসলে রয়্যাল কলেজের যেটা আসলে স্টাইল, রয়্যাল কলেজ যে মানে যে প্যাটার্নে কোশ্চেন হয়, তো হুম ওটাই তো অ্যাকচুয়ালি আমরা আর কি মূল পরীক্ষায় ফেস করব। তো yes, সেটা আর কি আমার আসলে অনেকটা ইয়া মানে আমার বলতে গেলে আমার গেম চেঞ্জার বলবো যে পাস পেপারটা আসলে। আমি কারণ পাস মেডিসিনে দেখা গেছে অনেকটা না বাস মনে করেন ইনফরমেশন ক্লু ইত্যাদি দেওয়া থাকে, কিন্তু রিয়েল এক্সামে তো খুবই ছোট ছোট কোশ্চেন, মানে হাইয়েস্ট হলে 3 লাইন এরকম থাকবে আর কি, 2-1.5 লাইন এরকম কোশ্চেনও আছে। তো সেই ক্ষেত্রে দেখা গেছে এটা আর হচ্ছে আপনার যে স্যাম্পল কোশ্চেন যেটা আছে ওটা একদম রিয়েল কোশ্চেনের মতোই, ওটা আমি লাস্টে সলভ করছিলাম স্যাম্পল কোশ্চেনটা। ওটা হলে হয় কি আপনার সবকিছু শেষ হলে পরীক্ষার দেখা গেছে 1 সপ্তাহ আগে ওটা সলভ করলে একটা মোটামুটি আইডিয়া পাওয়া যায় যে না আমি এই কোশ্চেনে এতটুকু পাচ্ছি, তাহলে হয়তো রিয়েল কোশ্চেনে হয়তো এর কাছাকাছি, বা যদিও আমার বেশি মার্ক ছিল না, মোটামুটি আর কি প্রিপারেশনের মতো ছিল যেরকম। তো আমি আসলে লাস্ট মুহূর্তে যে ভাই আমার একটা সমস্যা হয়েছে যে রিভিশনটা আসলে যে ইম্পর্টেন্ট কতটা, সেটা আসলে আমি পরীক্ষার হলে বুঝতে পারছি বুঝছেন, কারণ আমি অত রিভিশন দিতে পারি নাই ভালো করে। তো এটাতে আমার হয়েছে কি ভাই, মানে অনেক জানা জিনিস আমি মনে করেন রিভিশন না দিয়ে যেতে পারার কারণে মানে ভুল করে আসছি আর কি। হুম তো এটা আসলে একটা আমার মানে কি বলবো একটা পিটফল বলবো, মানে পাশ করে গেছি এখন সেটা আসলে বড় একটা ইয়ে হচ্ছে না। দেখা গেছে যারা আহ অতটা ইয়া না হইতে পারে, যে আমি পূর্বের কিছু অভিজ্ঞতার কারণে হয়তো ওই যে এফসিবিএস এর কিছু বেসিক ছিল, হুম হুম, ওইটাতে ভাই আসলে মানে আবার দিছে। পার হয়ে গেছে আসলে, হ্যাঁ জি জি। তো এটাই আর কি, তো আমি বলবো যে আমার কাছে যে পাস পেপারটা আসলে খুবই ভাইটাল মনে হয়েছে আর কি, এই আর পাস সাথে পাস পেপার মেডিসিন মারাত্মক ভাই জিনিস, এই দুইটাই। ঠিক আছে। হুম, হ্যাঁ পাস জি পেপার ভাই। খুব মানে হ্যাঁ ড্রামাটিক হ্যাঁ হ্যাঁ করে ফেলে এক্সাম জি ভাই। ওরিয়েন্টেড বানায় আর দেয়। আমি ভাই পাস টেস্টটা আসলে ওইভাবে সময় পাইনি পাস টেস্ট সলভ করার, সত্যি কথা ওকে বলতে। ওকে, এই হচ্ছে আমার জার্নি। অল দ্য বেস্ট ভাই। আমাদের সাথে আর কেউ আছেন কিনা, আমি তো আসলে সবার নামটা করতে পারতেছি না, যদি কেউ থাকেন এবার পাস করছেন, যদি কিছু বলতে চান আর কি আমাদের উদ্দেশ্যে, একটু বলতে পারেন। ওকে রাইট। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন থাকলে সেটা আমরা শুনবো। কারো কোনো কোয়েশ্চেন যদি থাকে, হ্যাঁ, যারা প্রিপারেশন নিচ্ছেন বা নিবেন, কোনো কিছু রিলেটেড জানার থাকলে সেটা বলতে পারেন, তাহলে এটা আমি আনসার দিব, বা আমাদের সাথে অনেক ভাইয়া পড়ে আছে। ডক্টর সোহরাব, এই আপু। আসসালামু আলাইকুম। জি, জি আপু। আমি তো মানে হুট করে পরীক্ষাটা বুকিং দিলাম, তারপর তো আপনার সাথে যোগাযোগ করলাম। এখন তো সবার হচ্ছে যে এক্সপিরিয়েন্স এবং কিভাবে পাশ করলো কিভাবে পড়তে হয় শুনে হুম, হুম। আমার কোশ্চেন হচ্ছে আমি কি পরীক্ষাটা কোনোভাবে হচ্ছে যে ক্যান্সেল করতে পারি কিনা। আমার তো মানে এখন পরীক্ষা দিতেই যাইতেই ভয় লাগতেছে। আপনি হচ্ছে ডিসেম্বরের 10 তারিখ পর্যন্ত মধ্যে খাইয়া না জি, খাইয়া ঘুমায়া না ঘুমায়া, ঠিক আছে, লিস্ট যেগুলো মানে ইনিশিয়াল পড়া উচিত আর কি, স্পেশালি হ্যাঁ, থিওরি যেটা, হ্যাঁ, এটা পাস হুম মেডিসিন থেকে পড়েন, মাগরাবি থেকে পড়েন, অথবা নোটস থেকে পড়ছেন, হ্যাঁ পড়েন। আপনার থিওরিটা আপনি একদম মানে ভালো করে একটা ধুলাই দেন, হ্যাঁ।
হুম হুম এর পাশাপাশি আপনি হুম পাঁচ পাঁচ মেডিসিন দুইটা থেকে মিনিমাম, মানে ওভারঅলই যদি হুম বলি আর কি, 100 বা 150 করে কোশ্চেন, পাঁচ টেস্ট থেকে 150 বা 100, অথবা পাঁচ মেডিসিন থেকে 100 বা 150 কোশ্চেন আপনি সলভ করেন, হুম যদি টাইমটা কম। নাহলে আমি মানে পার ডে। আমি বেশি বলতাম, হ্যাঁ। ডিসেম্বরের 10 তারিখ পর্যন্ত এইগুলোই আপনি মানে প্র্যাকটিস করেন, হ্যাঁ। হুম ডিসেম্বরের 10 তারিখ থেকে হুম আপনার ডিসেম্বরের 30 তারিখ পর্যন্ত 20 দিনে আপনার যেটা টার্গেট করতে হবে সেটা হচ্ছে পাঁচ টেস্ট পাঁচ মেডিসিন বাদ, তখন আর পড়া যাবে না, হ্যাঁ। তখন হুম কি করবেন, পাঁচ পেপার কোশ্চেন ব্যাংকটা ধরবেন, হ্যাঁ। পাঁচ পেপার যেটা রিকল কোশ্চেন ব্যাংক, এটা হুম ডিসেম্বর 10 তারিখ থেকে আমার একটা ব্যাচ শুরু হবে। তো এই ব্যাচটাতে অ্যাটেন্ড করতে পারেন, তাহলে হচ্ছে আমি হুম করবো। 20 দিনে শেষ করে ফেলবো আর কি। আর হুম ওইটার পাশাপাশি আপনি থিওরি পড়বেন, থিওরি হুম যদি এখান থেকে পড়ছেন, মাগরাবি পাঁচ হুম মিনিট অথবা নুরসে নূর, সেই থিওরিটা হচ্ছে হুম পড়বেন আর কি। আর জানুয়ারির 1 তারিখ থেকে, হ্যাঁ, দেন 22 তারিখ পরীক্ষা, তো নেক্সট 15 দিন আপনি খালি রিভিশনের মধ্যে রাখতে হবে আর কি, যেহেতু হুম। টাইমটা কম। আপনি পরীক্ষা ক্যান্সেল করেন না, আপনি মানে এই স্ট্র্যাটেজিটা ফলো করেন, বেস্ট হবে। আর আর যে, ওই মক টেস্ট কি হ্যাঁ, দিমো পরীক্ষা নাকি হচ্ছে যে শুধু পরীক্ষা পড়ার দিবেন, মধ্যে পরীক্ষা থাকবে? দিবেন, পরীক্ষা ওয়ান বাই পরীক্ষা ওয়ান হুম গ্রুপে যা পরীক্ষা আছে দিবেন, ঠিক আছে, হুম হুম হুম। পরীক্ষা দিতে জি, হবে। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ, আচ্ছা, অনেক ওকে। ধন্যবাদ। আর কেউ কিছু বলার? ভাইয়া, পরীক্ষার হলের কথা একটু বলতেন যদি, যে অনলাইন পরীক্ষা হয় এখন, হ্যাঁ, এখন অনলাইন কোশ্চেন। পরীক্ষা হয়। আমাদের সাথে ইমদাদ ভাই তো আছেন। ভাই কিছু বলেন না পরীক্ষার হলের বিষয়টা, পরীক্ষার যেহেতু অনলাইনে দেওয়া দেওয়া লাগছে। জি ভাই, আমি অনলাইনে অ্যাটেন্ড করছি। হুম এটা হচ্ছে সেন্টার বেসড যেটা। হুম হুম তো হুম আমাদের পরীক্ষা ছিল ফিউচার ইডি বনানীতে একটা IELTS ওরা এক্সাম কন্ডাক্ট করে। তো হুম হুম। এখানে ব্রিটিশ কাউন্সিলের একজন প্রতিনিধি ছিলেন, হচ্ছে লেডি। উনি সবকিছু ওভারঅল মানে একাই ছিলেন উনি, সাথে আরো দুজন অ্যাটেন্ডেন্ট ছিলেন। তো হচ্ছে যে 15 জন পরীক্ষার্থী ছিলাম আমরা ওই সেন্টারে। আচ্ছা। 15 জনের জন্য একটা রুমে 15টা কম্পিউটার ছিল। তো ওটা অনলাইনের এক্সামটা আমার কাছে ভালো মনে হয়েছে, কারণ গোল্লা ভরাট করতে অনেক টাইম চলে যায়, তো হুম। প্লাস হাত ব্যথা হয়ে যায়। সেই হিসাবে শুধু ওই কম্পিউটারে টিক মার্ক দেওয়া অনেক ইজি মনে হয়েছে। আচ্ছা। এবং টাইম সেভ হয়, দুইটা পরীক্ষাতেই মোটামুটি আধা ঘন্টা করে রিভিশন টাইম। রিভিশন দেওয়ার সময় ধরেন, রিভিশন দেওয়ার সময় যদি ভুল টুল হয় বা যদি আমি কারেকশন করতে চাই, সেক্ষেত্রে কি করা যায়, করার হ্যাঁ, অপশন আছে নাকি কারেকশন করতে পারবেন যে অনলাইনে, কোনো মানে টাইমে। কম্পিউটার? আপনি সাবমিট করার আগে আগে যে কোনো টাইমে চেঞ্জ করতে পারবেন। আর চাইলে কোনোটা যদি রিথিঙ্কিং করতে চান, ফ্ল্যাগ দিয়ে রাখতে পারেন। আচ্ছা, ধরেন যে আপনি এক থেকে যাচ্ছেন কোশ্চেন অ্যান্সার করতে করতে, কোনোটা বাদ দিয়ে রাখলে ওটা কালার চেঞ্জ হয় না। বাম পাশে 1 2 3 সিরিয়াল নাম্বার থাকে, আর স্ক্রিনের উপরের দিকে টাইম থাকে, 3 ঘন্টা থেকে মাইনাস হইতে থাকে। অর্থাৎ আপনি টাইমটা বুঝতে পারবেন। এবং এক একটা অ্যান্সার করবেন আর ওই পার্সেন্টেজ হইতে থাকবে, আপনি কত পার্সেন্ট কোশ্চেন সলভ করেছেন। তো সেক্ষেত্রে আপনি টাইমটা বুঝতে পারবেন। প্লাস যখন লাস্ট 1 আওয়ার থাকবে, লাস্ট 30 মিনিটস থাকবে, তখন এক একটা সিগন্যাল আসতে থাকবে। অর্থাৎ টাইম নিয়ে কোনো অসুবিধা হয় না। বাট একটা ওই যে আপু মাঝখানে বলেছেন যে পরে চেঞ্জ করেছেন, ওইগুলা ভুল হয়েছে, এমন আমারও হয়েছে। 4 5টা কোশ্চেন চেঞ্জ করছি, পরে দেখছি ওগুলা সবগুলাই আমার ভুল হয়েছে আর কি। প্রথম যেটা অ্যান্সার করছিলাম ওটাই সঠিক ছিল। তো এটাও একটু মাথায় রাখতে হবে যে টাইম থাকলেই সবসময় চেঞ্জ করার দরকার নেই আসলে। আর যেগুলা রিথিঙ্কিং করবেন সেগুলা হচ্ছে যে ফ্ল্যাগ দিয়ে রাখবেন। আর ওনারা আপনাকে দিবে, কলম দিবে, একটা পেন্সিল দিবে, সাদা কাগজ দিবে অনেকগুলা। আপনি চাইলে বায়োস্ট্যাটের ওই বিভিন্ন টেবিল বা অন্যান্য জিনিসগুলা নোট করতে পারবেন। বা যদি কোনোটা আপনার মনে হয় যে লিখে লিখে মিলাবেন, সেটাও মিলাতে পারবেন। বিশেষ করে সেন্সিটিভিটি স্পেসিফিসিটি এগুলো তো প্যাচ লাগে। এটা যে হুম। যেভাবে আসুক, আপনি বক্স এঁকে তারপরে হচ্ছে সূত্র লিখে তারপর মান বসিয়ে তারপরে অ্যান্সার বের করবেন, মানে টাইম নিয়ে। হুটহাট করলে দেখা যায় যে এগুলা একটা ভুল হলেই তো অন্য অ্যান্সার চলে আসে, ওই অ্যান্সারটা আবার অপশনে থাকলে আপনার সেটাই আপনি মার্ক করে চলে আসবেন। রাইট। তো অনলাইন এক্সামটাই আমার কাছে বেস্ট মনে হচ্ছে। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আর কেউ কিছু বলবেন? ভাইয়া আমি একটু বলতে চাচ্ছিলাম, শিওর। আর সবাই পরীক্ষার হলে সোয়েটার পরে যাবে।
খাবার নিবে না খাবার? আমার না না, খাবার নেওয়া যাবে না, কিন্তু সোয়েটারটা অবশ্যই নিয়ে যেতে হবে, কারণ আমার অনেক কষ্ট হয়েছে, মানে আমি হ্যাঁ। কি পরিমাণ কষ্ট পাইছি, মানে আমার খালি কান্না করা বাকি ছিল, খুবই খারাপ লাগতেছিল। তো এই এই ভুলটা যেন কেউ যেন না করে, ইন কারণ বিটুইন ওটা পরীক্ষার মাঝখানে কিছু খাবেন না? খাবার নিতে হবে না? পেন কিলার যে খাওয়া ভাই, লাগবে না? খাবার নিতে হবে 2 পরীক্ষার ইন মাঝখানে, আমরা বিটুইন তো অনেক খাওয়ার খাবার টাইম দাবার যেটা নিয়ে ওই যে গেছি। হ্যাঁ, একটা পেন মানে কিলার যারা খাওয়া মানে দেওয়া ভালো। একদম খাবার নিয়ে, হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাবার ওষুধপত্র নিয়ে যা যান। যা নেওয়া যায়, হুম। খাবার মাঝখানের টাইমটাতে খাইতে পারবে আর কি, কিন্তু পরীক্ষার টাইমে খাইতে পারবে না, সেটাই না বলতে চাচ্ছি। পরীক্ষা না, ইন বিটুইন পরীক্ষাতে প্রায় হ্যাঁ হ্যাঁ 40-45 মিনিট সময় দেয়, ওইখানে একটু আর খাইতে হবে। আমি তো ভাত খাইছি, বাসার থেকে ভাত নিয়ে গেছিলাম। ভাত খেলে তো ভাই ঘুম আসার কথা। না, না, আমি বলবো, আমি কম বলবো খাইছি। চকলেট, চকলেট নিয়ে যেতে বলবো আমি, চকলেটটা খাইলে ভালো লাগে, তো চকলেট নিয়ে যেতে পারে মানুষ আচ্ছা। যদি নিতে চায়। আর একটা কাজ করা যেতে পারে ভাই, পরীক্ষাটা যেহেতু সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, হুম তো পরীক্ষার আগে 3-4 দিন একটু বিকালে যদি ঘুমানোর অভ্যাস থাকে, না ঘুমানো বেটার, যাতে একটা রিদমে থাকে আর কি ওই লাস্টের দিনগুলা। হুম। ভালোই প্যারা দেয় পরীক্ষাটা আসলে। সব মিলে মানে ছয়। আর হচ্ছে ছোট একটা রুমে এসি চলতে থাকে, তো রুমটা ঠান্ডা থাকে, লিস্ট ফুল হাতা শার্ট পরে গেলেও অনেক খাবার দিবে। হ্যাঁ, রাইট। আর অনেকে ভাই গ্লুকোজ পানি নিয়ে যায় আর কি, হ্যাঁ, এটাও দিয়ে যাই। মাঝে মাঝে খাওয়ার আর জন্য। পানির বোতল নিতে হবে অবশ্যই ট্রান্সপারেন্ট, আপনার হচ্ছে আমাদের যে নর্মাল মাম বা একোয়াসিনা এগুলা নিয়ে যাওয়া যেতে পারে, বাট ওই লেবেলিংটা কেটে নিয়ে যেতে হবে। অনেকে বিভিন্ন ধরনের স্পোর্টস বোতল নিয়ে গিয়েছিল, ওগুলা আবার ভিতরে নিতে দেয়নি। হুম আবার চকলেট নিতে চেয়েছিল অনেকে, ওগুলাও অ্যালাউ করেনি। হুম হুম। পরীক্ষার হলের কন্ডিশন কেমন ছিল ভাই? মানে যারা গার্ড দিছে বা। গার্ড আপনার কোনো প্রবলেম হলে আপনি তাকে বললে সলভ করে দিবে, বাট আমাদের ওই টাইমে ইন্টারনেট বা ইলেকট্রিসিটি কোনো সমস্যা হয় নাই। হুম মানে হুম কারোর এমন হয় নাই যে কোনো টাইম গ্যাপ হচ্ছে, বাট এমন যদি হয় কখনো যে কারো কম্পিউটার একটু হ্যাং করছে বা কোনো কারণে নেট একটু স্লো হয়ে গেছে, আপনি যে টাইমটাতে পরীক্ষা ওই প্রবলেমটা হবে ওইখানেই পজ হয়ে থাকবে, এবং আচ্ছা। নেক্সট যখন আবার ইন্টারনেট আসবে, তখন আপনার টাইমটা ঠিক ওই টাইম থেকেই আবার শুরু হবে। সেক্ষেত্রে অন্যদের এক্সাম যদি শেষ হয়েও যায়, আপনি হুম পরবর্তীতে টাইম পাবেন। মানে আরো কারো দেখা যাবে 5 মিনিট পরে, কারো 10 মিনিট পরে এক্সাম শেষ হচ্ছে। এবং স্টার্টিং এর ক্ষেত্রে আপনি যতক্ষণ না পর্যন্ত স্টার্ট বাটন ক্লিক না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার এক্সাম শুরু হবে না। হুম হুম। আমার হলে একজনের সমস্যা হয়েছিল এরকম আর কি, তার নেটের প্রবলেম নাকি কম্পিউটারই অফ হয়ে গেছে, এরকম পরে আলাদা সময় দেওয়া হয়েছে এই আর কি। এটা ভালো। মানে সবার জন্য ইন্ডিভিজুয়াল 3 আওয়ার্স টাইম। হম, মানে ওই ভাই কম্পিউটার বেস তো, মানে ওইখানে সফটওয়্যার বেস টাইমিং, আপনি যখন শুরু করবেন এক্স্যাক্টলি 3 ঘন্টা পরেই শেষ হবে, হুম। অটো সাবমিট। আচ্ছা, গুড। এই রাব্বি, কিছু বলবা? না, কিছু বলবো না। শুনলাম, সবাইকে অভিনন্দন। সবার অনুভূতি শুনে অনেক ভালো লাগলো। হয়তো আমিও দিব পরীক্ষা খুব শিগগিরই, ইনশাল্লাহ। ইনশাল্লাহ, হ্যাঁ। ইনশাল্লাহ। ভাই আমি একটা একটু কথা বলতে চাই আপনার ওই যে হ্যাঁ, এক্সাম হল রিলেটেড। জি। আসলে সবার টাইম ম্যানেজমেন্ট এইটা তো আসলে সবার একরকম না। তো অনেকের দেখা গেছে যে মানে আহ, ওই কোশ্চিন নিয়ে অনেক বেশি থিঙ্কিং করতে করতে অনেক সময় গিয়ে কিন্তু টাইম ম্যানেজমেন্টে শেষের দিকে গিয়ে অনেক ঝামেলা হয়। হুম এটা আমার কিছু মানে কোর্সমেটের সাথে কথা বলে আমি যেটা জানতে পারছি যে অনেকেরই এরকম হয় যে মানে 2-3টা কোশ্চিন কিংবা পরবর্তীতে আরো কিছু কোশ্চিন নিয়ে অনেক বেশি থিঙ্কিং করতে করতে শেষে গিয়ে টাইমটা মানে অনেক বেশি টাইম থাকে না। তো সেক্ষেত্রে আমি যেটা মনে হয় যে প্রথম ঘন্টায় মানে প্রত্যেক ঘন্টায় যদি 40টা করে কিংবা 30টা করে যদি কোশ্চিন যদি মানে করে নেয়, ভাগ করে নেয় যে প্রত্যেক ঘন্টায় 30টা অথবা 35টা, এভাবে যদি ভাগ করে নেয় তাহলে আমার মনে হয় একদম একটা প্রপার টাইম পাওয়া যায় 3 ঘন্টায়, এবং শেষে রিভিশনের জন্য আর হাতে টাইম থাকে আর কি, মানে মোটামুটি 10-15 মিনিট যদি হাতে টাইম থাকে তাও
নাহলে খুব বেশি শেষের দিকে যখন তাড়াহুড়া হয়ে যায় যে মানে হাতে 15 মিনিট আছে কিংবা 20 মিনিট আছে, কোশ্চিনও আছে 20টার মতো, এরকম সিচুয়েশন হলে কিন্তু ওই শেষের 20টা কোশ্চেন আর ভালোভাবে মানে থিঙ্কও করা যায় না, আবার মানে ওইভাবে মানে অ্যান্সারটাও প্রপারলি আসে না মাথার মধ্যে, মানে জানা জিনিসগুলো ভুল হয়ে যায় অনেক সময়। যেটা আমার এটা প্রথমবার পরীক্ষাতে আমার যেটা হয়েছিল আর কি, এই আমার অভিজ্ঞতা থেকে বললাম আর কি, হুম। এই আর কি। আমি হ্যাঁ ঠিক আছে, আপনার একদম পারফেক্ট কথা বলছেন। অ্যাটলিস্ট 37 কোয়েশ্চেন, আমি বারবার বলি সবাইকে, অ্যাটলিস্ট 37 কোয়েশ্চেন 1 আওয়ারে টাচ করতে হবে, এবং লাস্টে হচ্ছে 10 মিনিট রাখতে হবে। 10 মিনিট আসলে খুবই দরকার, অনেক সময় অ্যাংজাইটি নালে বেড়ে যায় লাস্টের দিকে যদি টাইমটা যদি না থাকে। আর জি, রাইট। সবচেয়ে বড় কথা হচ্ছে এমআরসিপি পার্ট টু পরীক্ষার সময় আপনার সবচেয়ে মানে এখানে ফেল করার বড় অপশন হচ্ছে সময়ের ক্রাইসিস। মানে কোশ্চেন গুলো আপনার তো সলভ করা শুরু করবেন, আমার তো নতুন ব্যাচ হচ্ছে 21 তারিখ থেকে শুরু হচ্ছে। হুম। তো এমনি যদি এখন আপনার দেখুন 5 মিনিট যখন কোশ্চেন গুলো সলভ করবেন তখন বুঝবেন কোশ্চেন গুলো অনেক বড়, অনেক ডেটা দেওয়া থাকে, পিক্টোরিয়াল অ্যাড করা থাকে, মানে সব মিলাইয়া একটা জগা খিচুড়ি আর কি। এখন তো আপনারা অনলাইন হওয়াতে যেটা হচ্ছে কোশ্চেনের সাথে আপনার পিক্টোরিয়ালটা অ্যাড করে দেয়। আমাদের সময় আমরা যখন অফলাইন হিসেবে পরীক্ষা দিয়েছিলাম তখন একটা ওএমআর ফর্ম দিত, ওইটা পেন্সিল দিয়ে আমরা বৃত্ত বরাদ করতাম। একটা কোশ্চেন ব্যাংক দিত, এবং কোশ্চেনের সাথে লেখা থাকতো, আরেকটা দিত হচ্ছে পিক্টোরিয়াল বুক। পিক্টোরিয়াল বুকটা হচ্ছে আলাদা থাকতো, কোশ্চেন পেপার একটা আলাদা থাকতো, তারপরে ওএমআর ফর্মটা থাকতো। তো কোশ্চেনটা পড়ার পরে লাস্টের দিকে লেখা থাকতো যে পিক্টোরিয়াল বুকলেটে এত নাম্বার পেজে ছবি দেওয়া আছে। তখন আবার পিক্টোরিয়াল বুকলেটের ছবিটা আমরা খুলতাম, খুললে এত নাম্বার পেজে ছবিটা দেখতাম। মানে আমাদের সময়টা মানে এত ক্রাইসিস ছিল, জাস্ট হচ্ছে একটা ছবি দেখার জন্য আরেকটা বই ওই পেজ নাম্বারটা খুঁজলেও খুঁজে বাইর করতে হইতো। মানে খুবই ডিফিকাল্ট ছিল। স্টিল নাও এখনো যদিও একটু মানে যেহেতু কোশ্চেনের সাথে যেহেতু অনলাইন বেসড, কোশ্চেনের সাথে যেহেতু পিক্টোরিয়ালটা অ্যাড করে ফেলছে পার্ট টুর, তারপরেও কোশ্চেনগুলো অনেক বড়, এবং আপনি পার্ট টুর কোশ্চেনগুলো সরাসরি আনসার পাবেন না। মানে এটা আপনার রিথিঙ্ক করতে হবে, অথবা আপনাকে এক্সক্লুশন প্রসেসে যাইতে হবে, যাওয়ার পরে আপনাকে আনসার মিলাইতে হবে। এই জন্য দেখা যায় মানে আমার ক্ষেত্রে যেটা মনে হয়েছে, পেএসএসসি প্রিপারেশন নিচ্ছি তো, পেএসএসসি প্রিপারেশন খুব কঠিন না। মানে আমার কাছে যেটা মনে হলো যে এমআরসি পার্ট টু এক্সাম, স্পেশালি টাইম, এটা আপনার মানে লাইফের মানে সবচেয়ে কঠিনতম পরীক্ষার একটা পার্ট হবে আর কি, টাইম ম্যানেজমেন্টটা। এবং ওইখানেও মানে টার্গেট রাখতে হবে পার আওয়ারে 37 কোশ্চেন, মানে 37 থেকে 36 কোশ্চেন আমাকে টাচ করতেই হবে মাস্ট। নাহলে কিন্তু লাস্টের দিক দিয়া মানে অনেক কোশ্চেন দেখা যাবে যে থিঙ্কিং করতে করতে অনেক কোশ্চেন থেকে যাবে। এই টার্গেটটা আমরা অবশ্যই মানে মেনটেন করতে হবে। এবং একটা সাজেশন যদি আমি পরীক্ষার পার্ট টু পরীক্ষার ক্ষেত্রে দেই সেটা হচ্ছে সময় বারবার দেখতে হবে, সময়টাকে ইউটিলাইজ করতে হবে, নাহলে কিন্তু মানে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট হচ্ছে মানে ফেল করে যায় আর কি। তো পার্ট ওয়ানে যেহেতু কোশ্চেনগুলো একটু ছোট তুলনামূলক, ডেটা ইন্টারপ্রিটেশন কম থাকে, যার জন্য হচ্ছে একটু ইজি পাস করাটা বা টাইম ম্যানেজমেন্টটা। তো এই ক্ষেত্রে পার্ট টুটা একটু কঠিন আর কি। ওকে, রাইট। সো আর কেউ কিছু বললে বা ইনশাল্লাহ শেয়ার করতে পারেন। আর যদি না থাকে তাহলে আমরা হচ্ছে অনেকক্ষণ হয়েছে, আমরা মোটামুটি একটা ভালো আইডিয়া পেলাম। হুম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর কেউ কিছু জানতে চান কিনা, কোনো কিছু শেয়ার করতে চান কিনা? আচ্ছা। সা- আহ, সানজিদা আপু, আপনি কিন্তু মানে হাল ছাড়বেন না, হ্যাঁ? একদম ধুমাইয়া জি। শুরু করেন, ঠিক আছে? আর কোনো কিছু বুঝতে প্রবলেম হইলে গ্রুপ হ্যাঁ, শেয়ার দিয়ে আমাকেও জানায়েন, ঠিক আছে? ইনশাল্লাহ আশা করি অবশ্যই। খুব স্মুথলি প্রিপারেশনটা হয়ে যাবে, হ্যাঁ? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। জি। অনেক ওকে, ধন্যবাদ। সবাইকে অ্যাগেন কনগ্রাচুলেশন, এবং যারা পরীক্ষা দিবেন আপকামিং তাদের জন্য অবশ্যই বেস্ট উইশেস থাকবে। আর ইনশাল্লাহ আবার দেখা হবে যে কোনো প্রয়োজনে। আমরা তো একটা গ্রুপ অফ পার্সন এখানে আছি, সবাই আসলে যারা পরীক্ষা দিবে তাদেরকে উৎসাহ দিতে হবে। হ্যাঁ, কিভাবে পরীক্ষাটা অ্যাটেন্ড করতে হবে সেটা একটু বললে আসলে মানে সময়টা নষ্ট হবে না। সবাই গাইডলাইন একদিন দুই দিন আগে বা পরে পায়, যেন মানে 2 বছর, 2.5 বছর, 3 বছর এরকম সময় না লাগে, একটু কম সময়ের মধ্যে যেন ইজিলি পাস করে যায় আর কি। এটাই আমাদের টার্গেট। ইভেন দো আমাদের মানে বাংলাদেশ থেকে এত পার্ট ওয়ান পার্ট টু ক্যান্ডিডেট পাস করতেছে, যার জন্য কিন্তু পেসেস সেন্টার ওরা মানে উইলিংলি নিয়ে দিছে আর কি বাংলাদেশে। তো আমরা চাই এই পাস রেটটা যদি আরো বেশি থাকে, আমাদের পেসেস সেন্টার যদি আরো ডিমান্ড বাড়ে,
তাহলে হয়তো ওরা একটা সেন্টার এখন দিছে, আরেকটা সেন্টার হয়তো ওপেন করতে পারে। কেন? কারণ আমাদের পার্ট 1 বুকিংটা ওই দিন, মানে কি বলবো, 20 থেকে 25 মিনিটের মধ্যে অল সিট মানে বুকড হয়ে যায়। মানে এটা ইন্ডিকেট করে যে আমাদের। ভাইয়া অনলাইনটা দিচ্ছে না কেন? এটা দেখলাম যে মায়ানমারে ইভেন ইয়ে করছে, বাট হ্যাঁ, হ্যাঁ, আমাদের বাংলাদেশে কিন্তু অনলাইনটা দিলে কিন্তু খুবই ভালো হয়, ভালোই বেটারলি, তো। হ্যাঁ, সেটা যার যার বাসা থেকে বসে বসে দিতে পারতো। হ্যাঁ, এটা। কনভিনিয়েন্ট অনেক আসলে বাসা থেকে এক্সামটা। তো এটা হয়তো হয়তো করবে, তো সিট বাড়াবে যেহেতু আমাদের ডিমান্ডটা বেশি। আর বড় কথা হচ্ছে আসলে যারা ইউকে, মিডল ইস্ট অথবা মানে বিভিন্ন কান্ট্রিতে মানে ভালো একটা পজিশনে যাইতে চান, ডেফিনেটলি আমার সিপে একটা ভালো অপশন। ইভেন তো আমাদের দেশেও একটা ভালো অপশন। হ্যাঁ। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আসলে আমি যেটা বুঝি আর কি, মানে নলেজটাকে অ্যাপ্রোপ্রিয়েট এবং টু দা পয়েন্টে নিয়ে আসার জন্য এমআরসিপি হচ্ছে বেস্ট। মানে এটা মানে খুব শাইনিং করবে আর কি, শাইনিং করবে। ভাই ওকে। এবার পাস রেট কেমন ছিল, আইডিয়া আছে, জানেন কি? না, আইডিয়া এখনো আমি পাই নাই পাস রেটের। হুম। মানে এবার তো পরীক্ষা দেওয়ার পরে অনেকে অনেক বলতেছিল অনেক কঠিন হয়েছে, মানে না, আসলে ওরকম কঠিন না, অ্যাভারেজ কোশ্চেনই হয়েছে আসলে। মানে হয় কি আসলে, যখন যে পরীক্ষা দিবে তার কাছে তখন ওই কোশ্চেনটা কঠিনই লাগবে। আপনি নেক্সট কোশ্চেনটা যখন আপনি যখন সলভ করবেন, তো আপনি যেহেতু পাস করে গেছেন আপনার কাছে ইজি লাগবে আর কি। হ্যাঁ। তো এটা হচ্ছে ইস্যু। খুব একটা ভেরিয়েশন ছিল না, স্ট্যান্ডার্ড কোশ্চেনটাই ছিল। কিছু টুইস্ট তো থাকবে, এটা এক্সামের একটা ধরন আর কি। হুম। তো আসলে আর নিজে পাস করে গেলে 100% পাস, নিজে ফেল করলে তো 100%ই লস। এইটাই হচ্ছে বড় স্ট্র্যাটেজি আর কি। যাক, আল্লাহ ভরসা, আমাদের আরো অনেকগুলো স্টেজ আছে, পার্ট 2 আছে, পেসেস এক্সাম আছে। হ্যাঁ, সবগুলো কমপ্লিট করতে হবে আর কি, ওয়ান বাই ওয়ান করে। ধৈর্য হারা হলে হবে না, এটা হচ্ছে পয়েন্ট। হয়ে যাবে আর কি। থ্যাংক ইউ সবাইকে। হ্যাঁ, অল দ্য বেস্ট। রুহুল আমিন ভাই, আমজাদ ভাই, খালিদ ভাই, তারপরে আমাদের মারুফ চিলা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এনি আপু। হুম, এবং যারা ছিলেন আর কি, তারা আশা করি যে উপকৃত হবেন, বেনিফিটেড হবেন। এবং এটা আমি রেকর্ডেডটা দিয়ে দিব গ্রুপে, কেউ যদি মিস করে থাকে তাহলে এটা দেখে নিতে পারবে। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।